আবির সেই কাগজটা হাতে নিয়েছে, মনে মনে প্রশ্ন করে, কে মিস্টিরিয়াস? আমার ব্যাপারে সে কিভাবে জানে? আমি যে এখানে থাকি সেটা তো দুজন মানুষই জানে, জানে রিফাত আর অর্ক। তবে কি এই দুজনের মধ্যে কেউ একজন মিস্টিরিয়াস? যা ভেবেছিলাম তা নয়। আসলে ডেভিল জগতের সব মানুষই সত্য ডেভিল, কাউকে বিশ্বাস ও ভরসা করা যাবে না। আবির পেপারটা ব্যাগে ঢোকালো। মস্তিষ্কে তার টেকনোলজির বিশাল আমোদন। সে এমন হতে চায়নি, কিন্তু এখন তার পিছন হটাবার সময় নেই। তার বড়লোক হতে হবে, অনেক টাকার মালিক হতে হবে। আবির আয়নার সামনে এসে দাঁড়ালো। নিজেকে ভিলেন দাবি করা আবির ছেলেটার চোখ দিয়ে হঠাৎ পানি গড়িয়ে পড়ছে, কিন্তু তার তো এমন কান্না মানায় না। তার ইমোশন সব নষ্ট করতে হবে। তবে কান্নার পিছনের কারণ হলো আরিয়া দেওয়ার ঘড়িটা। আরিয়া তাকে গিফট করেছিল ঈদে, আর সেই ঘড়িটা আবির হারিয়ে ফেলেছে। কিন্তু কিভাবে? আবির মনে করতে থাকে। হঠাৎ মনে পড়ে, যখন সে লকার ধরেছিল, একটা ছোট্ট ব্লাস্টে ওর হাতটা যেয়ে বাড়ি লাগে একটা লোহার রডে, আর সেখান থেকে ঘড়িটা পড়ে যায়। ঘড়িটা কি এখনও সেখানেই আছে? নিলয় সোজা বাড়িতে চলে এসেছে। নেহা ঘুমোচ্ছে। এত দ্রুত নেহা ঘুমিয়ে গেল কেন? নিলয় রুমে বসে কম্পিউটার অন করেছে, মনে মনে চিন্তা করে, আমি যখন অবহেলিত ছিলাম তখন আমাকে সবাই গালি দিত। আচ্ছা, এই ভিলেনের কি আলাদা কোনো গল্প আছে? মনে হচ্ছে সেটাই হবে, কারণ ভিলেন খুবই বুদ্ধিমান, যা করছে খুব ভেবেচিন্তে করছে। এখানে শাপলা ব্যাংক ছাড়াও আরও কতগুলো নামে দামি ব্যাংক আছে। ভিলেন ঠিকই ভেবেছে ছোটোখাটো ব্যাংকে, যেটা শাপলা ব্যাংক, কিন্তু এর ভিতরে টাকার পরিমাণ বিশাল। তার মানে হলো শাপলা ব্যাংকে অতটাও পরিচিত সাধারণ মানুষের কাছে না। যাদের কাছে পরিচিত তারা খুব খারাপ প্রকৃতির মানুষ। তার মানে ভিলেন খোঁজ পেয়েছে এই ব্যাংকে টাকা আছে। কিন্তু এই ভিলেন কে? তার সাইটে অ্যাটাক করা এত জটিল হচ্ছে কেন? দরজায় করোনার শব্দ শুনতে পায় নিলয়। দরজা খুলে দেয় সে। এলান, সিয়াম আর মাসুম দাঁড়িয়ে আছে। সিয়ামের হাতে পেপারস আর মাসুমের হাতে হ্যাকারের সে ঘড়ি। মাসুম বলে, ভাই, এই যে ঘড়ির অংশ। ভাই, ডিএনএ রিপোর্ট নিয়ে এসেছি। আমাদের চেনা জানা কারোর সাথেই কিছু ম্যাচ করছে না। কারো উপরে যে সন্দেহ করব সেটাও সঠিক পাচ্ছি না। যেমন আমরা এখানে সবাইকে চিনি, আবার রিশান, লাবণ্য এরাও তো পরিচিত। সবার ডিএনএর সাথে ম্যাচ করে ঘরের মালিকের ডিএনএর সাথে পরিচিত কারোরটা পাচ্ছি না। বুঝছি, সে শহরের বাড়ির একজন। সব ক্রিমিনালদের সাথে ম্যাচ করিয়েছে তো? একদম ক্লিন, নো প্রুফ। এটা দিয়ে কিভাবে চিনব? ঘড়ি যার, তার হাতের ছাপ তো আছে এটাতে, বাট বুঝতে পারছি না সে কে। নিলয় সহ ভাবতে থাকে ওরা সবাই, কিন্তু কিছু বুঝতে পারে না। অর্ক আর রিফাত বাড়ির গ্যারেজে আসলো। সেখানে একটা পিকআপ ভর্তি গাড়িতে অনেকগুলো টাকা রাখা আছে। রিফাত অর্ককে আবার বলল, আমরা কি কাজটা ঠিক করেছি? আবির যদি জানতে পারে কি হবে ভাবতো। আরে, আবিরকে বুঝিয়ে বলা যাবে, তবে আমার মনে হয় টাকা এখানে রাখা ঠিক হবে না। আমরা যে গাড়িটা নিয়ে মিলিটারি বেজে গিয়েছিলাম, সেই গাড়ির ছবি নীলের কাছে আছে। নীলের গাড়ির ইনফরমেশান খুঁজে বের করেছে। কার.com ওয়েবসাইটে আছে সেই ওল্ড গাড়ির ডিটেলস। কেন যেন মনে হচ্ছে সেটা এখন নীলের কবজায়। তাই দ্রুত এখান থেকে আমাদের যেতে হবে। তারপরেও আবিরকে একবার কল করি। আবির ফোন রিসিভ করছে না। ভোর হওয়ার আগেই আমাদের শহর ছাড়তে হবে। টাকাগুলো সেফ জায়গাতে রেখে আবার রওনা দিতে হবে। জলদি চল। আর আবির তো টাকা আমাদের দিয়ে দিয়েছে, তাহলে ওর তো আর এসব নিয়ে ভাবার কিছু আসে না। একা যেতে ভয় পাচ্ছিলাম, তাই তোকে সাথে নিচ্ছি। রিফাত আর কিছু বলে না। অর্ক ড্রাইভিং সিটে গিয়ে বসল। গাড়িটা গ্যারেজ থেকে বের করে নিল ও। রিফাতও আর দেরি করে না, সেও পাশের সিটেই উঠল। অর্ক গাড়ি টান দেয়। উদ্দেশ্যও ঢাকা সিটির বাইরের কোথাও। আবির সব কিছু রেডি করে নিল। সে বের হবে তার উদ্দেশ্যে।
উদ্দেশ্য তার খুব চেনা। ডার্ক ওয়েবে সে কিছু সময় আগে একটা পিস্তল অর্ডার করেছে। খানিকটা আগে ওর কাছে মেল এসেছে। পিস্তল আবিরের দেওয়া ঠিকানায় আনা হয়েছে। আবির সব কিছু রেডি হয়ে বের হলো। বাইক নিয়ে হোটেলের সামনে এসে দাঁড়ালো। আবিরের কাঁধে একটা ব্যাগ। সে ব্যাগের ভিতরে টাকা রেখেছে। গন্তব্য আবিরের গ্রাম। সে পিস্তল রিসিভ করে কোমরে গুজে নিল। রিশানের ঘুম ভেঙেছে। মায়া নেই পাশে। রিশান ধরফরিয়ে উঠল। মায়াকে যখনই ডাকতে যাবে তখনই দেখে মায়া জানালা খুলে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে মায়ার চোখ থেকে যে জল গড়িয়ে পড়ছে তা রিশান স্পষ্ট দেখতে পেয়েছে। আজ ওদের কাঙ্ক্ষিত কাজ সম্পন্ন হয়েছে। মানে একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইন্টিমেট বিষয়টা আজ হয়ে গেছে। মায়াও সম্মতি দিয়েছে এ ব্যাপারে, কারণ রিশান তার হাজব্যান্ড। আবিরকে সে যতই বলুক তুমি ছাড়া আমাকে কেউ স্পর্শ করতে পারবে না, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, হবারও কথা নয়। মায়া অন্য শরীরের আবেগঘন আমন্ত্রণে নিজেকে বিলিয়ে দিয়েছে। রিশান এসে পাশে দাঁড়ালো। রিশান বোঝার চেষ্টা করে মায়ার কেন মন খারাপ, কিন্তু পারে না। রিশান প্রশ্ন করে, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? ওহ, আপনি মানে জেগে গিয়েছেন? তুমি ঘুমাওনি? ঘুম আসছিল না। তুমি কি আমার সাথে হ্যাপি নও মায়া? না না, অনেক হ্যাপি। আসলে বাড়ির কথা মনে পড়ছিল, তাই একটু মন খারাপ। তোমার মন খারাপ? আমাকে বলতে, তোমার মন ভালো করে দিই। মন ভালো হয়ে যাবে। না না, চলো। তোমার মন খারাপ, আমার তো ভালো করতেই হবে। এখনই চলো। কি করবেন আপনি? চলো, তোমাকে আইসক্রিম কিনে দেবো। না, আমি জানি তোমার আইসক্রিম পছন্দ, তোমার বাবা বলেছিল। চলো চলো। রিশানের জোড়াজুড়িতে মায়া না যাওয়ার সত্ত্বেও বাহিরে আসে। রাত তখন 3টা বাজে। রিশান আর মায়া হাঁটছে। কোথাও দোকান খোলা নেই। দোকান খুঁজতে খুঁজতে অনেক দূর চলে এসেছে। দূরে একটা দোকান খোলা পায় রিশান। একটা ব্রিজের পাশেই দোকান। রিশান তাকায় মায়ার দিকে। মায়া হাঁফিয়ে গেছে। রিশান বলে, ওই তো দোকান, ব্রিজটা পার হলেই হবে, চলো। আমি আর পারবো না, আপনি যান, আমি দাঁড়াচ্ছি। পারবা তো একা থাকতে? হ্যাঁ, নদীর পানিতে চাঁদের আলো এসে পড়েছে, আমি সেটা দেখি, আপনি নিয়ে আসেন। আচ্ছা, তাহলে দাঁড়াও। রিশান রাস্তা পার হয়। মায়ার থেকে অনেকটা দূরে চলে আসে রিশান। ফাঁকা রাস্তা পেয়ে কোনো দিক না তাকিয়ে সে পার হতে থাকে। হঠাৎ একটা দ্রুতগতির বাইক আসে রিশানের সামনে। রিশান জোরে চিৎকার করে উঠল। সে চোখ বন্ধ করে মায়া বলে ডাক দেয়। তারপর ধম করে একটা শব্দ হলো। রিশান চোখ খোলে, দেখে বাইক সহ বাইকার তার থেকে একটু সামনে বাইক নিয়ে পড়ে আছে। রিশান বুঝতে পারে বাইকার অনেক জোরে ব্রেক করেছে। দামি বাইক, তাই দ্রুত ব্রেক লেগে গেছে। সরি ভাই, আমি খেয়াল করিনি, আমারই ভুল ছিল। আপনি ঠিক আছেন? ঠিক আছে, সাহায্য করুন, বাকিটা একটু ধরুন। জি ভাই, ধরেছি। লেগেছে কোথাও? সমস্যা নেই, সাবধানে রাস্তা পার হবেন। এত রাতে বাইরে কি? দরকার ছিল। আপনি এত দ্রুত বাইক চালিয়ে যাচ্ছেন। কে আপনি? কোথায় যাচ্ছেন? আবির, আমি গ্রামে যাচ্ছি, মা অসুস্থ হঠাৎ, তাই। ও, আমি রিশান। সরি ভাই, আমার জন্য নতুন বাইক স্ক্র্যাচ পড়ে গেছে। ব্যাপার না। আচ্ছা, সাবধানে যান। প্রিয় মানুষের জন্য আইসক্রিম কিনে দিতে এসেছি, আর এমন হলো। ও, গুড লাক। আবির বাইক স্টার্ট করে। আবিরের পিছনের দিক থেকে দৌড়ে আসছে মায়া। আবির বাইক চালানো শুরু করলো। মায়াও এসে হাজির হয় রিশানের কাছে। হাঁপাতে হাঁপাতে বলে, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি আসলে কেন? কষ্ট হচ্ছে তোমার? আপনার চিৎকার শুনে আসছি। দূর থেকে দেখলাম বাইক ছুটে আসছে আপনার দিকে। কপাল ভালো, বাইকারটা অনেক ভালো। ঠিক সময়ে ব্রেক না করলে মরে যেতাম। এসব বলবেন না, চলেন বাসায় যাব। মায়া রিশানের হাত ধরে টানতে টানতে বাসার দিকে নিয়ে চলে যায়। সাজ্জাদ ঘুমোচ্ছে। সাজিকা বিছানার একপাশে বসে আছে, ক্লান্ত শরীরের। এতক্ষণ শ্বশুর হান্নু মিয়ার ঘরেই ছিল সে। সাজিকার পেটে তারই শ্বশুরের বাচ্চা। সাজিকা না পারছে সহ্য করতে, না পারছে সব মেনে নিতে। দেখতে যথেষ্ট সুন্দরী,
কিন্তু বাপ গরিব থাকাতে এখানে বিয়ে করতে বাধ্য হয়েছে। হান্নুকে সে প্রথমে অনেক ভালো ভেবেছিল, কেননা তিনি নিজে থেকেই সব ঠিক করে সাজ্জাদের সাথে সাজিকার বিয়ে দেয়। ভেবেছিল তার মতো ভালো শ্বশুর আর নেই, কিন্তু সাজিকা ভুল ছিল। সে যাকে বাবা বলে মানতে চেয়েছিল সেই শ্বশুর হান্নু মিয়া তাকে বাবার জন্য নিজের ছেলেকে ব্যবহার করেছে। জিনিসটা কল্পনাতেও জঘন্য লাগে। আর সাজিকার সাথে তো প্রতিনিয়তই ঘটে যাচ্ছে। সাজ্জাদ বা কাউকে সাজিকা মান সম্মান আর নিজের বাবার কথা চিন্তা করে বলতেও পারে না। সাজিকার একটা ছোট্ট ভাইও আছে, তার জন্যই এই নির্যাতন সহ্য করে যাচ্ছে। সাজিকার ইচ্ছে করে সব কিছু শেষ করে দিতে, সবাইকে মারতে, কিন্তু সে এদের সাথে পারবে না। তাই দীর্ঘশ্বাস পেলে সাজ্জাদের পাশে শুয়ে পড়ে। আমান আরিয়ার কপালে চুমু দেয়। আরিয়া অনেক খুশি আমানের মতো একটা ছেলেকে পেয়ে, আর আমানও খুশি আরিয়াকে পেয়ে। আরিয়া আমানের বুকে মাথা রেখে বিড়বিড় করে বলে, আমার ভাইয়ের কাছে। আমার ভাইয়া আমাকে নিয়ে অনেক চিন্তা করছে, আমি তাকে অনেক মিস করছি। হ্যাঁ গো, কালকেই যাব, চিন্তা নেই। তুমি এখন আমাকে জড়িয়ে ধরো, একদম কান্না করবা না। দুজন বাসর রাতের জন্য প্রস্তুত হয়। ভোর রাতের দিকে বৃষ্টি হয়েছে। প্রীতির একদমই ঘুম আসেনি। সারা রাত আবিরের বাড়ির দিকেই তাকিয়েছিল। কতবার যে কারেন্ট গেছে, আর আবিরের বাড়ির বারান্দার বাল্বটা জ্বলেছে গুনে রেখেছে প্রীতি। তারিককে সে বিয়ে করতে চায় না, কারণ আবিরকে সে প্রচণ্ড ভালোবাসে। তাকে যদি না পাই তবুও সে কাউকে বিয়ে করবে না। ভালোবাসা এক অদ্ভুত আকর্ষণ। কেউ ভালোবাসা খুঁজতে ব্যস্ত থাকে, আবার কেউ ভালোবাসার সম্পর্ক ভাঙতে ব্যস্ত হয়, নয়তো আবার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে। আবার কেউ না পাওয়াতেও ভালোবাসা খুঁজে নেয়। এই ভালোবাসায় থাকে আগুন, শীতলতা, পারমাণবিক আকর্ষণ, যেন মৃত্যু নিশ্চিত জেনেও সামনে এগিয়ে যেতে হবে এমন মনোভাব। ভোর হয়ে আসছে, আকাশটা ক্লিয়ার হয়ে গেছে এখন। সকালের আলো একটু একটু করে প্রকৃতি থেকে আলো ছড়িয়ে দিচ্ছে। অন্ধকারগুলো পালিয়ে যাচ্ছে। প্রীতি ব্যালকনির রেলিং ধরে সকাল হওয়া দেখছে। হঠাৎ একটা বাইকের শাঁসা শব্দ শুনতে পাই দূর থেকে। সকালে মোরগ পাখির কিচমিচ শব্দের সাথে আরও একটা শব্দ একটু একটু প্রখর হতে থাকে। সেই শব্দটা যে কোনো বাইকের, তা যে কেউ বলতে পারবে। বেশ স্পিডে চালিয়ে আসছে। প্রীতিদের বাড়ির দিকে এগিয়ে আসছে বাইক। আসলে প্রীতিদের বাড়ির সামনেই তো যাতায়াতের রাস্তা। একটা লাল রঙের বাইক ওদের বাড়ির সোজা এসে স্লো করে। লাল হেলমেট পরা একজন ওদের বাড়ির রাস্তা দিয়ে আবিরদের বাড়ির মেন দরজার কাছে গিয়ে থামলো। বেশ কয়েকদিন হয়েছে আবির চলে গেছে। ছেলেটা বাইক থেকে নামলো। ততক্ষণে অনেকটা আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে কাক ভরে কে এলো হঠাৎ আবিরের বাড়ির সামনে। প্রীতি এক মুহূর্ত দেরি করে না, দ্রুত বাড়ির বাহিরে আসতে থাকে। নিয়াজ সাহেব সোফাতেই বসেছিলেন। ফজরের নামাজ পড়ে এসে বসেছিলেন এখানে তিনি। প্রীতিকে দৌড়ে আসতে দেখে নিয়াজ সাহেব বলল, কোথায় যাচ্ছ এত ভোরে? নিয়াজ সাহেব কিছু বলে না, বলার সুযোগই পায় না। প্রীতি দৌড়ে বের হয়ে আসে। এক দৌড়ে বাইকের পিছনে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করল, আপনি কে? এখানে এত সকালে কি করেন? আবির নেই? সে চলে গেছে? আপনি আমার কাছে বলতে পারেন, কি দরকার? আপনি কি আবিরের বন্ধু? সে কোথায় গেছে জানেন? রহমান সাহেব শুভ্রকে নিজের কোমরের বেল্ট খুলে ইচ্ছা মতো পেটাচ্ছেন। শুভ্র চুপচাপ দাঁড়িয়ে আছে সামনে। বাড়ির কাজের লোক করিম চাচা এসে রহমত সাহেবকে একবার আটকাতে চেয়েছিল, কিন্তু রহমত সাহেবের ধাক্কায় উনি ছিটকে পড়ে। ভয়ে আর কাছে আসতে পারে না। রহমান সাহেব পেটাতে পেটাতে ক্লান্ত হয়ে যায়। হাঁপাতে হাঁপাতে বলে, তোর মা মরছে, আর তোর মতো একটা কুলাঙ্গার জন্ম দিয়ে গেছি। এত মানুষ মরে আর তুই কেন মরতে পারিস না? এত মানুষ তোর নামে বিচার দেয়, এটা করিস ওটা করিস, কখনো বলে না কেন এসে যে তুই মারা গেছিস, তুই মরলে তোকে আমিও দেখতে যাব না? আপনার বলা শেষ হলে 1,00,000 টাকা দেন। কালকে ভালো মতো নেশা করতে পারিনি, ট্রেন ফুরিয়ে গেছে।
শুভ্র কথাটা বলে পকেট থেকে একটা সিগারেট লাইটার বের করলো। সিগারেটে আগুন জ্বালিয়ে ধোঁয়া টেনে রহমান সাহেবের মুখের উপরে ছাড়ল। রহমান সাহেব খক খক করে কেসে দেয়। করিম চাচা নাক চেপে নিল, কারণ শুভ্র সিগারেটের খোলে গাঁজা পড়ে নেশা করছে। শুভ্রের চোখ লাল টকটক করছে, সারাটা নেশায় পুরো ভূত হয়েছিল। তবুও নেশা হয়নি শুভ্রের। 3 দিন আগে 2 লাখ টাকা নিয়েছে। পরের একটু আগে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল শুভ্রকে। পুলিশ অফিসার ফোন করে রহমান সাহেবকে জানায়। রহমান সাহেব জানতে পারে। করিম চাচা গিয়ে শুভ্রকে নিয়ে আসে, আর উনি বেল টেনে পেটাতে থাকে। অমানুষ তৈরি হয়েছিস একটা তুই। তোর মতো কুলাঙ্গার মরলে কেউ কাঁদবে না। আমার জন্য আবার আপনি কান্নার কথা ভাবেন? শুনেন, ভালো লাগলো। রহমান সাহেব, এত পেঁচাল পারার সময় নেই, টাকা দেন তো। শুভ্র বাবা, আগে ঘরে চলো, আসো আমার সাথে। করিম চাচা এসে শুভ্রকে টেনে নিয়ে যায়। শুভ্র বিছানায় গিয়ে ধপ করে পড়ে যায়। তারপর ঘুমিয়ে পড়ে সে। রহমান সাহেব সোফাতে বসল। রীতা বেগম আসলো ওনার সামনে। আগেই বলেছিলাম ওই ছেলেটাকে বাড়ি থেকে বের করো। কথা তো শুনলে না, কিছু বললেই তো আমার উপর চটে যাও। ঘরে আরও তো ছেলে মেয়ে আছে। রহমান সাহেব মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারে না সে। বয়সটা তার কম হয়নি, 50 বছর পার হয়ে গেছে। রহমান সাহেব পেশায় একজন জজ, কিন্তু শুভ্র হয়েছে বেয়ারা। তারপর অর্ক আর রিফাত গাড়ি চালাচ্ছে। গাড়ির স্পিড প্রায় 100-এর কাছাকাছি। বেশ দূর থেকে দেখা যাচ্ছে কে যেন রাস্তার উপরে বাইক আড়াআড়ি করে বাইকের উপরে বসে আছে। অর্কদের গাড়িটা সেই বাইকের কাছে আসতেই আরও 4 জন ছেলে বাইকের পিছন থেকে 2 পাশে এসে দাঁড়ায়। ওদের হাতে কালো রাইফেল। অর্কদের দিকে রাইফেল তাক করে আছে। অর্ক গাড়িটা থামায়। লোকগুলো দৌড়ে আসে অর্কদের গাড়ির কাছে, ঘিরে ধরে, গান পয়েন্ট করে রাখে অর্ক আর রিফাতের দিকে। ওরা 2 জন হাত উঁচু করে স্যালেন্ডার করে থাকে। একজন ইশারা করে ওদের গাড়ি থেকে নামতে। ওরা 2 জন নামে গাড়ি থেকে। সবার মুখে কালো হেলমেট, কালো পোশাক, কালো ভেস্ট পরা। একজন বলল, নিচে হাঁটু মুড়ে বসো, হাত উপরে। ওরা 2 জন বসল। 4 জন চারপাশ থেকে গোল হয়ে ঘিরে রেখেছে। বাইকের উপরে বসে থাকা সেই ব্যক্তিটি এগিয়ে আসে, হাতে আছে পিস্তল। ওদের কাছে আসলো। মুখটা কালো মাস্ক দিয়ে ঢাকা আছে, হাতের মোজাটাও কালো। বাইক রাইডার যেমন হাত মোজা ইউজ করে সেটাই। অর্কের সামনে এসে বসলো। অর্কের পকেটে হাত দিয়ে ওর ফোনটা বের করে লক খুলল। অর্ক অবাক হয়, কারণ তার ফোনের পাসওয়ার্ড কেবল অর্কই জানে। তাহলে এটা কে যে ওর মতো হ্যাকারের থেকে পাসওয়ার্ড নিয়ে নিল? আগন্তুক রহস্যময়টা অর্কের ফোনের মেসেজ বক্সে ঢুকে, সেখানেও লক করা। আগন্তুক শব্দ করে হাসে। অর্কের মেসেজ বক্সের পাস খুলে সামনে পাকা রাস্তায় রাখলো। ভাঙা ভাঙা গলায় বলল, প্রতিটি মানুষ একটি রহস্য। সবাই কেবল নিজের কাছে নয়, অন্য সবার কাছেও একটি ধাঁধা। এবং নিজের সময় মহান রহস্য হলো আমরা কিভাবে এই ধাঁধাটি ভেদ করি। তোর কাছে ধাঁধা, আমি সামনে। আমাকে চিনবি না তুই। আমি কে সেটা খুঁজে বের করতে থাকবে, কিন্তু পাবি না। আগন্তুক আর কিছু বলল না। সে মেসেজ লেখে, অর্কের ফোনে মেসেজ সেন্ড করে। যে নাম্বার থেকে মেসেজ আসে সেটা আগন্তুক বলেই সেভ করা। অর্কের কাছে এতদিন যে রহস্যময় মেসেজ করতো সে তার সামনেই। অর্ক, গাড়ি ভর্তি টাকা আমার চাই। যদিও টাকা আমার প্রয়োজন, তবে এত অল্প টাকা আমার প্রয়োজন নেই। আমার দরকার ভিলেনকে, কারণ আমি পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ জানিয়েছি। আমি সারা বিশ্বে হ্যাকার ছড়িয়ে দিব। পৃথিবীর সব বড় বড় প্রতিষ্ঠানকে হ্যাক করব। পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকার হচ্ছে কেভিন ডেভিড মিডকিন, যিনি যুক্তরাষ্ট্রের একজন সাজাপ্রাপ্ত হ্যাকার এবং সেই সময়কার পুলিশদের নিকট মোস্ট ওয়ান্টেড হ্যাকার। তাকে ফাদার অফ হ্যাকার বলা হয়। মাত্র 12 বছর বয়সে তিনি হ্যাকিং নিয়ে কাজ শুরু করেন। তিনি প্রাথমিক জীবনে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে লস অ্যাঞ্জেলসের বাসে পাঞ্চ কার্ড হ্যাক করেন, যাতে অনায়াসে ফ্রি রাইড করা যেত। এর ফলে তাদের $1,60,000 ক্ষতি হয়েছিল। 1971 সালে মাত্র 16 বছর বয়সে তার বন্ধুর মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে
নেটওয়ার্ক আরপাটের অ্যাক্সেস পেয়ে যায়। সেটা হ্যাক করে তাদের স্পর্শকাতর ফাইল দেখেন কেভিন মিডকেন। এরপর তিনি মোটোরোলা, নোকিয়া, বুজিৎসুর মতো বড় প্রতিষ্ঠানের কম্পিউটার হ্যাক করেছিলেন। তার হ্যাকিং বিদ্যার জন্য তাকে প্ল্যানকেচ উপাধি দেওয়া হয়। মিডকিন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালোরিয়ান ছাত্র ছিলেন। FBI 1975 সালে উপরোক্ত অপরাধ সময়ের জন্য তাকে গ্রেপ্তার করেন। এছাড়াও তার বিরুদ্ধে বহু ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ উঠেছিল। 1988 সালে বিউসি নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করায় তিনি 1 বছর জেল কাটেন। এরপর আর একটি হ্যাকিংয়ের ঘটনাতে তার অ্যারেস্টিং ওয়ারেন্টিং ইস্যু হলে সে আড়াই বছর পলাতক থাকেন। এরপরে 1995 সালে তাকে মোটোরোলা, নোকিয়া ও পাঁচকাট হ্যাকিংয়ের জন্য গ্রেপ্তার করে 5 বছরের জন্য জেলে পাঠানো হয়। তোকে কেন এত কিছু বললাম কেন জানিস? জানতে পারবি সময় মতো। মেসেজটা সেন্ড করে সে চলে যায়। ভোর হয়ে গেছে ততক্ষণে, দিনের আলো ফুটে গেছে প্রায়। আপনি কে? আবির এখানে থাকে না, যা বলার আমাকে বলতে পারেন। প্রীতি কথাটা বলে চেয়ে থাকে হেলমেট পরা ছেলেটার দিকে। ছেলেটা হেলমেট খুলতে খুলতে পিছনে ঘুরে তাকায়। প্রীতি ছেলেটাকে দেখে কয়েক সেকেন্ড হা হয়ে যায়, কারণ ছেলেটা আর কেউ নয়, সে হলো আবির। আবিরকে দেখেই কোনো নোটিশ ছাড়াই ওর বুকে ঝাঁপিয়ে পড়ে প্রীতি। প্রীতি শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলে সে। আবির প্রীতির 2 বাহুতে হাত দেয়। প্রীতির গায়ে জ্বর। প্রীতি যেন কথা বের করতেই পারে না আবিরকে দেখে। আবির বলে, কি হলো, এমন করছিস কেন? ছাড়, চাচা দেখলে ঝামেলা হবে। না, আমি ছাড়বো না। তুই এতদিন কোথায় ছিলি? তোর গায়ে অনেক জ্বর, মেডিসিন নিসনি? না, বাবা আমাকে অনেক মেরেছে, বৃষ্টিতে ভিজেও কেঁদেছি, তাই জ্বর এসেছে। আগে ছাড় আমাকে। না না, ছাড়বো না। আগে বল, তুই আমাকে ছেড়ে যাবি না, তুই আমার কাছেই থাকবি। জীবন ও মৃত্যুর রহস্যময়, তফাৎটা তবে কোথায়? বাঁচতে গেলে লড়তে হবে, রহস্য উদ্ধার করতে হবে। নিরাকার হও বা নিরাচ্ছিন্ন, তুমি যে শুধু পরাজয় আমার। প্রীতি আবিরের থেকে কথাগুলো শুনে তাকে ছেড়ে দেয়। আবির প্রীতির মুখের দিকে তাকিয়ে আছে। প্রীতির চোখে আবিরের প্রতি এক অহেতুক টান দেখতে পায় সে। প্রীতি আবিরের চোখের দিকে তাকাতেই আবির চোখ সরিয়ে নিল। পৃথিবীর সবচাইতে রহস্যময় ভাষা হলো চোখের ভাষা। এই ভাষা সবাই পড়তে পারে না, যারা পারে তারা মনের মধ্যেই ঘুরপাক খায়, তারা মনের মানুষ হয়ে থাকে। আবিরের চুলগুলো এলোমেলো হয়ে আছে, বড় হয়ে গেছে চুলগুলো। আবির বাড়ির ভিতরে প্রবেশ করলো। সবার প্রথমে তার মায়ের কবরের দিকে চোখ যায়। আবির দ্রুত হেঁটে মায়ের কবরের কাছে যায়। কবরের রেলিং ধরে কিছু সময় কবরের দিকে তাকিয়ে থাকে, মুচকি হাসতে থাকে। প্রীতি আবিরের বিপরীতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির কেমন যেন নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আবির মুচকি হেসে বলল, মা, আমি এসে গিয়েছি। আফসোস তোমার সাথে দেখা হলো না মা। তোমার বেঁচে থাকতে আমাদের জায়গাটা নিয়ে নিতে চেয়েছিল আমার চাচারা, তোমাকে চিকিৎসার অভাবে মরতে হলো। সব কিছুর পিছনে ছিল টাকার অভাব, সেই টাকার জন্য সব কিছু হারিয়েছি মা। বোনকে ঠিকমতো মানুষ করতে পারিনি, তোমাকে ওষুধ এনে দিতে পারিনি, খাবার জোটাতে পারিনি, থাকার জন্য জায়গা রাখতে পারিনি, মায়াকে নিজের করে নিতে পারিনি মা। একটা কথা বলো তো মা, তুমি, মানুষের যখন টাকা হয় তখন মানুষ সুখী থাকে না। আসলে মা, সত্যি কথা, আজ টাকা আছে আমার, কিন্তু তোমরা আমার কাছে নেই, আমার ভালোবাসাও নেই, সুখ আসলেই নেই। তবে মা, কেউ যা পারেনি আমি তা করে দেখাবো। টাকা দিয়ে সুখ কিনবো, যদি সব কিছু ধ্বংস হয় তবুও আমি আমার পায়ের কাছে টাকা এনে ফেলবো। আমি ভিলেন হয়ে গেছি মা, তোমার জায়গা তোমার থাকবে, তোমার কবরের উপর আমি কারো হাত দিতে দিব না। আবির একাধারে কথাগুলো বলে গেছে। প্রীতি কেবল নীরব দর্শক হয়ে শুনেছে। কথাগুলো শেষ করে আবির ঘুরল। নিয়াজ, মোয়াজ আর তারিক ওর দিকে এগিয়ে আসতে থাকে। প্রীতি দ্রুত হেঁটে আবিরের পিছনে এসে দাঁড়ালো। নিয়াজ সাহেব কাছে এসে বলল, কিরে আবির, তুই ফিরে এসেছিস? কেন এসেছিস? প্রতিভাকে নিয়ে যেতে? শোন, ও আমার মেয়ে, তোর মতো একটা ফকিনীর কাছে তাকে আমি কখনোই দেবো না।
প্রতির সামনের থেকে সরে দাঁড়া। যে পাখি নিচ থেকে ধরা দেয় তাকে ধরে রাখতে খাঁচার দরকার হয় না, একটু আগলে রাখলে সে বেঁচে থাকা অবধি থেকে যাবে। প্রীতির সাথে আমার বিয়ে হবে, আর এই জায়গাতে আমি বিশাল ফ্ল্যাট সহ মার্কেট করব। চলে যা আবির। এই জায়গার দাম যেন কত টাকা বলেছিলেন? 4 কোটি টাকা। তোর কাছে তো 400 টাকাও নেই, তুই আবার দাম শুনে কি করবি? হাত বাড়ালে শুধু উল্লাসধ্বনি, যেন ক্লান্ত জনতা ভুলে মিছিল পিবান্ত জাদুকর হারিয়ে যায়। রহস্য আমায় ভাবায়, টাকা আমায় টানে। মানে? আবির উত্তর দেয় না, সে হাসে। বাইকের কাছে আসার জন্য পা বাড়ায়। তখনই প্রীতি আবিরের হাত চেপে ধরল। আবির আবারও মুচকি হাসে। তারিক এগিয়ে আসে ওদের দিকে, প্রীতির হাত ধরে টান দেয়, কিন্তু প্রীতি আবিরের হাত শক্ত করে ধরে আছে। তারিক বলে, প্রীতি, ওই ফকিনের হাত ছাড় বলছি। না, আমি আবিরের কাছেই থাকবো। আবির, তুই কিছু বলছিস না কেন? আবির কি বলবে? আবিরের হাত ছাড় তুই। না, আমি আবিরের সাথেই থাকবো। তোকে তো আমি। কথাটা বলেই তারিক প্রীতির গালে খুব জোরে চড় দেওয়ার জন্য হাত বাড়ায়। আবির তারিকের হাত ধরে ফেলে। তারিক একবার জোর দেখালেও আবির স্থির হয়ে হাত ধরে থাকে। আবির তারিকের দিকে তাকিয়ে বলল, আমার বাড়িতে দাঁড়িয়ে প্রীতির গায়ে হাত তোলাটা অনিয়ম। নো প্রুফ, নো কিল, নো প্যারা, অনলি চিল ব্রো। আবির, আমি শালা তোকে মেরেই ফেলবো। আবির সাথে সাথেই কোমর থেকে একটা পিস্তল বের করলো। তারিক সহ সবাই ভয়ে আটকে উঠল। নিলয় ঘুম থেকে উঠে বারান্দায় আসলো। উঠানে নেহাকে পায়চারি করতে দেখে সে। এত সকালে নেহাকে ঘুম থেকে উঠতে দেখে ভাবতেই পারেনি, এমনটা কখনো হয়নি। নিলয় আসলো নেহার কাছে। কি ব্যাপার, তুমি এত সকালে কোথায় গিয়েছিলে? ভোর থেকে ঘুম আসেনি, তাই বাহিরে এসে পায়চারি করছিলাম। ও, তা মন খারাপের কারণ কি? আসলে ভয় করছে অনেক। আমি যদি তোমাকে আমার কাছ থেকে হারিয়ে ফেলি। ওই হ্যাকারটা অনেক ভয়ঙ্কর নিলয়, আমি বুঝতে পারছি না কি করব। তোমার সাথে যদি খারাপ কিছু করে বসে। আরে দূর পাগলি, সে কিছুই করতে পারবে না, এত ভাবতে হয় নাকি? চিন্তা করো না, একটু ঘুমাবো চলো। আমরা ওর কোনো প্রমাণ এই অবধি পাইনি, কিভাবে কি করব? চিন্তা নেই, বললাম তো সব উদ্ধার করে ফেলবো, একটু সময় লাগবে। নিলয়ের কাছে ফোন আসে তখনই, লাবণ্যের ফোন। এত সকালে ওর ফোন পেয়ে অবাক হয় নিলয়, তবে রিসিভ করে। নিলয়, যে ঘড়ির কাঁটার অংশ পেয়েছিলাম তা ক্রিমিনাল রেকর্ড চেক করে কারোর সাথে মিল পাইনি। তার মানে হলো ছেলেটা নতুন। সে নতুন হলেও বুদ্ধিতে সবার থেকে এগিয়ে। অফিসে আসো, আমি আছি, বাসায় যাইনি আমি। সিয়াম আসে নিলয়ের কাছে। সিয়াম এসেই নিলয়কে বলে, ভাই, পুরনো গাড়ির সেই ওয়েবসাইট কয়েক মিনিটের জন্য ওপেন করতে পেরেছিলাম। সেখান থেকে ওই মডেলের গাড়ি বাংলাদেশে অবধি আনা হয়েছে 40টার মতো। সবগুলোর নাম্বার আমি নিয়ে নিছি। তারপর আমাকে আবার সাইট থেকে বের করে দেয়। ভিলেন সেটা নষ্ট করে দিয়েছে। আমার থেকে সে অনেক এগিয়ে ভাই। আমার আগেই সে সাইটের মালিক, ডোমেইন নাম, ডোমেনের তথ্য, সাইটের দুর্বলতা সব আগে থেকে জেনে নিয়েছে। তারপরে গাড়ি খুঁজে বের করেছে, এটাই মনে হয়েছে আমার। তবে আমার কাছেও সব কিছু ছিল। আমি কয়েক মিনিট ঢুকে গাড়ির নাম্বারগুলো কালেক্ট করতে পেরেছি। সিয়াম, এবার চলো অফিসে, আমাদের লেগে পড়তে হবে। ওরা সবাই রেডি হয়ে অফিসের দিকে যেতে থাকে। সালা, তোর জন্যই আজ এমন হলো। বললাম বের হতে হবে না, এতগুলো টাকা নিয়ে। রিফাতের কথা শুনে অর্ক কিছুই বলল না। গাড়িতে প্রায় 80 কোটি টাকা ছিল। সব টাকাই সে আগন্তুক নিয়ে গেছে। অর্ক বোঝার চেষ্টা করে সে কে। এত বড় হ্যাকার সে, কারো ফোনের লক জেনে ফেলেছে। তার মানে কি সে অর্কের ফোনটাও হ্যাক করে নিয়েছিল অনেক আগে থেকেই? কিন্তু কিভাবে? ফোনের অ্যাক্সেস, জিমেল তো সব ঠিকঠাক আছে আমার। অর্ক বলে, ও অনেক বড় হ্যাকার। আবিরের সন্ধান আমাকে সেই দিয়েছিল। মানে আবির তো আসলো মাত্র কয়েকদিন, তার মানে কি? আবিরের কথা তো কেবল আমি আর তুই জানি।
ও কিভাবে বলে? আমি জানি না, ভেবেছিলাম তুই আর আমি মিলে আবিরকে বানাবো ভিলেন, দেশের সব কিছু আমাদের হবে, কিন্তু উল্টো আমাদেরকে নিয়ে কেউ গেম খেলেছে বড় ধরনের। ভয় হচ্ছে আবির যদি এসব জানে কি যে হবে। এত টাকা যদি সে আবার চায়, উফ। যা সত্যি তাই বলবো। আবির কোমরে পিস্তল গুজে নিল, তারিককে ধাক্কা দিয়ে বলল, এই জায়গার দাম 4 কোটি টাকা, আমি এখনই দিয়ে দিচ্ছি। সব পেপারস রেডি করে রাখ। পিতি, তুই আমার জন্য রান্না কর, দুপুরে এসে খাবো। তুই কোথায় যাচ্ছিস? কুদ্দুস মিয়ার সাথে আমার দেখা করতে হবে। সে তো থানার ওসি, ওর সাথে তোর কি? অনেক হিসাব বাকি আছে রে। আর শোনেন আপনারা, পিতির যদি আর একবার কেউ হাত তুলে, সেটা যদি আমি জানতে পারি, তাহলে যে কী করব সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আবির কথাগুলো বলেই বাড়ির বাহিরে চলে আসে। সবাই ভয় আর অবাক হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। মাস্টার্স পাশ করা ভদ্র ছেলেটার কথাগুলো যেন এরা মেনেই নিতে পারছে না। আবিরকে অনেক ভয়ঙ্কর লাগছে। শুভ্র সোফাতে বসে আছে, তার মতো করে সিগারেট টেনে যাচ্ছে সে। রহমান সাহেব রেডি হয়ে আদালতে যাওয়ার জন্য পা বাড়ায়। শুভ্রের সোজা আসতেই শুভ্র বলল, এই রহমান সাহেব, টাকা দিয়ে যান, 5 লাখ টাকা। কুলাঙ্গার চার একটা, আসলেই তোর মা একটা মাগি ছিল, না হলে তোর মতো একটা খারাপ ছেলে জন্ম হতো না। শুভ্রের সামনে টেবিলে ফলের বাটিতে ফলের ছুরি রাখা। শুভ্র সেটা হাতে নিয়ে দ্রুত রহমান সাহেবের সামনে এসে দাঁড়ায়। কোটের কলার চেপে ধরে বলে, আপনি যদি আর একবার বা আর কখনো যদি আমার মাছ সম্পর্কে বাজে কথা বলেন, তাহলে আমি আপনাকে মেরে ফেলব। বিচার করার জন্য আপনি আদালতে আমার রায় শোনাতেও পারবেন না, বলে দিলাম। বাবা শুভ্র, শান্ত হও। চাচা, ওইরে বলে দেন আমার মায়ের নামে যেন বাজে কথা না শোনায়। শোনাবে না, শোনাতেই হবে। তোমার মায়ের নিয়ে তো পত্রিকাতে লেখা ছাপা হয়েছিল। তোমার মায়ের জন্য তো তোমার বাপের মান সম্মান নষ্ট হয়েছিল, জন্য তোমার এত দরদ কেন? চাচা, আমার হাত ছাড়েন বলছি, ওই মহিলাদের আমি খুন করব। বাবা বাবা, উচিত কথা বললে তো খুন করবাই। সারাদিন নেশা আর কম্পিউটার নিয়ে পড়ে থাকো। কুলাঙ্গার জন্ম হয়েছে, বাজারের পোলাদের মতো আচরণ করো, আবার বললে খুন করবা? খুব জোর হয়েছে গায়ে। আমার ছেলেও বড় হয়েছে, ওর মায়ের কিছু হলে তোমারে কিছু বলবে না? ওই রুহির বাবা, এই গুন্ডাটারে বাড়ি থেকে বের করো না কেন? কবে দেখবা আমারই খুন কইরা দিল। তোমরা কি থামবে? করিম, ওরে বলে দিও টাকা রাখা আছে, নিয়ে যেতে। রহমান সাহেব কথাগুলো বলেই চলে যায়। শুভ্র সিগারেট জ্বালায়। সে হাসতে থাকে। কি নেই ওর? টাকা, সম্মান, পরিচয় সব কিছু আছে শুভ্রের। তবুও কেন সে এমন? করিম চাচা টাকার ব্যাগ এনে শুভ্রের হাতে দিল। শুভ্র টাকার ব্যাগ নিয়ে চলে যায়। শুভ্র বাড়ি থেকে বের হবে। আরতি এসে পিছন থেকে ডাক দেয়। বেশ আদুরে কণ্ঠে বলে, ভাইয়া, আমাকে একটু বাসটিতে নামিয়ে দেবা? আজকে দেশে হরতাল তো, যেতে ভয় করছে একা। আরতির কথা শুনে শুভ্র পিছনে ঘুরে তাকায়। আরতি হলো শুভ্রের সৎ ছোট বোন। আর এতক্ষণ যে মায়ের সাথে শুভ্রের ঝামেলা হলো, সে হলো শুভ্রের সৎ মা। শুভ্রের মা অনেক আগেই মারা গিয়েছিল। এ বাড়িতে সবাই শুভ্রকে সহ্য করতে পারে না, কিন্তু আরতি ঠিক হয়ে শুভ্রকে নিজের ভাই মনে করে। শুভ্রের সাথে আরতির সম্পর্ক অনেক ভালো। শুভ্র কিছু বলছে না দেখে আরতি বলল, থাক ভাইয়া, একাই যেতে পারবো। তুমি জলদি বাসায় ফিরতে পারো না? চল ভার্সিটিতে। শুভ্র আরতিকে নিয়ে ভার্সিটিতে আসলো। শুভ্র দেখতে খারাপ না, গুড লুকিং বয়। আরতি গাড়ি দরজা খুলতে পারছে না দেখেই শুভ্র নামলো। বেশ কয়েক বছর পর শুভ্র তার ভার্সিটিতে এসেছে। শুভ্র গাড়ির দরজা খুলে দিয়ে আরতির নামার অপেক্ষা করছে। ঠিক তখনই ওর কতগুলো বান্ধবী দৌড়ে আসে আরতির কাছে। সেই মেয়েগুলোর মধ্যে বড়লোকের সবচাইতে অহংকারী মেয়ে ছিল, যার নাম ছায়া। ছায়া মেয়েটা আরতির আবার বেস্ট ফ্রেন্ড। সে এসেই বলল, কি রে আরতি, এত দেরি করি কেন? আসলে গাড়িতেই।
ও ড্রাইভার ঝামেলা? আজকে একজনকে বের করে দিয়েছি চাকরি থেকে। গাড়ি স্টার্ট করতে 5 মিনিট লেট করেছিল। তুইও এটাকে পারিস বের করে দিতে? মানে কি? কোনটাতে? এই যে লম্বা খাম্বা ড্রাইভারটাকে, যে তোর দরজা খুলে দিল। কি বলিস? উনিও তো ড্রাইভার? আসলে ম্যাম একটু ঝামেলা ছিল রাস্তায়, নামুন ম্যাম। আরতি অবাক হয়। শুভ্র ওর ভাইয়া হয়, সবাই ড্রাইভার বানিয়ে দিল। শুভ্র আরতির কানের কাছে মুখ এনে বলল, কাউকে কিছু না বলতে। আরতি অবাক হয়ে তাকিয়ে থাকে। শুভ্র গাড়ি নিয়ে চলে আসে সেখান থেকে। ছায়া বলল, তোর ড্রাইভার তো দেখি অনেক ভাবসা, কত বেতন দিস রে? উনি ড্রাইভার হলো আমার ভাইয়ার মতো, ওনাকে নিয়ে কোনো কথা বলবি না। চল ক্লাসে। আচ্ছা, দেখা যাবে। ওরা ক্লাসে চলে আসলো। রবার্ট তার নিজস্ব ল্যাপটপ নিয়ে বসেছে। ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেই স্ক্রিনে একটা মেসেজ আসে। মেসেজটা তার জিমেলে এসেছে। জিমেলটা চেক করতেই সে ওই লেখাটা পায়। নিচে ছোট করে লেখা ব্ল্যাক উইজার্ড। চমকে ওঠে রবার্ট। না স্যার, সব কিছু ওর কাছে। সে তার মালিক, হাই সিকিউরিটি রবার্টের কাছে। কিন্তু সে এতটা ভয় পাবে কখনো ভাবতেই পারেনি। এলেনকে সে পাঠিয়েছে ডেভিলকে নিয়ে আসার জন্য, কিন্তু এলেনের সে কোনোভাবেই খোঁজ পাচ্ছে না। এলেন কি পারবে ডেভিলকে নিয়ে আসতে? হ্যালো টমাস, দেখা হবে দ্রুত। এখন আপনার উচিত আপনার নিজেকে সামলানো। আমি আসছি হ্যাকার নিয়ে, দেখা হবে দ্রুত। টমাস চিন্তায় পড়ে যায়, কারণ মেসেজটি ব্ল্যাক উইজার্ড করেছে। টয়েন এসেছিল বাংলাদেশের টমাসের নির্দেশে, কারণ টয়েন বাংলাদেশে একজন হ্যাকারের কথা জানে। তাকে নিয়ে সে টমাসের সাথে কাজ করতে চেয়েছিল। তবে টয়েন এখন নেই, কিন্তু টমাস এখন বেশ চিন্তায়। সে ভিলেনের সাথে কথা বলেছিল, তাকে দ্রুত ও লাগবে। আমান রেডি হয়। আরিয়া এসে দাঁড়ায় পাশে, ক্ষীণ গলায় প্রশ্ন করে, আমাকে আজ আমার মা ভাইয়ের সাথে দেখা করাবা বলছিলা। আমান গলায় চায় বেঁধে বলে, আরিয়া সরি গো, আসলে একটা ঝামেলাতে পড়ে গিয়েছিলাম বুঝছো। গোয়েন্দা সংস্থা থেকে কয়েক মাস আগে ঝামেলা করেছিল খুব। আমার চাচা মারা যাওয়ার আগে ওনার কিছু সম্পত্তি আমার নামে দিয়ে যায়, কিন্তু পেপারস ঠিকভাবে ছিল না। বাট এটা সত্য যে সবটা আমারই ছিল, চাচার কেউ ছিল না। এখন গোয়েন্দা থেকে সেই টাকা আমার কাছে লিগ্যাল ডকুমেন্টস সাবমিট করতে বলছে, তবে আমি সেটা ম্যানেজ করতে পারিনি। বিষ্ণুর কথা মতো তখন আমি সেসব সম্পত্তি বিক্রি করি, অনেক টাকাতেই বিক্রি করি। এখন এই টাকা আমি যদি বড় ব্যাংকে রাখতাম, গোয়েন্দা থেকে সেই টাকার হিসেব নিত। আমি তখনও অ্যান্সার দিতে পারতাম না। তখন আমার বন্ধু বিষ্ণু বুদ্ধি দেয়, ঢাকাতে একটা ব্যাংক আছে যেখানে সব নেতারা অবৈধভাবে টাকা রাখে, যেটা ওনারাই সিকিউর করে রাখে। পুলিশদের সাধারণ ব্যাংক হিসেবে দেখানো হলেও বাস্তবে গোপনে ওই ব্যাংকে কোটি টাকা রাখা। তোমার কত টাকা ছিল? আমার ছিল প্রায় 10 কোটি টাকা ওখানে। তো আজকে কি সেই টাকা আনতে যাচ্ছ? না, টাকা তো ব্যাংকে নেই। আমান কথাটা বলতেই আরিয়া খেয়াল করে আমানের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আরিয়া বলে, তাহলে এত দ্রুত রেডি হয়ে যাচ্ছ কোথায়? আমি নিজেই গোয়েন্দা অফিসে যাচ্ছি, আমার কাছে এখন লিগ্যাল ডকুমেন্টস আছে। তো আমার টাকা তুমি তুলে আনো অল্প অল্প করে, যেহেতু গোয়েন্দারা জানে না। আর জানিয়ে কি হবে? তুমি বুঝতে পারছো না তো, টাকা ব্যাংকে এখন নেই। নেই কেন? টাকা হ্যাক হয়েছে, মানে ব্যাংকটা হ্যাক করে কে যেন 100 কোটি টাকা নিয়ে চলে গেছে। কি? এত টাকা? 100 কোটি টাকা? হ্যাঁ। ব্যাংকের নাম কি? শাপলা ব্যাংক। আমার টাকা হারিয়েছে, থানায় মামলা করতে হবে। প্লিজ কয়েকদিন পরে যাই তোমার ভাইয়ার কাছে। আচ্ছা ঠিক আছে, আগে দেখো কি হয়। জলদি ফিরবা। কে করলো এত বড় ক্ষতি? তার যেন খারাপ হয়। খারাপ লোক একটা, মরুক সে। আমান আর কিছু না বলে ব্রিফকেস নিয়ে বেরিয়ে পড়ল। আরিয়া মনে মনে তখনও সেই হ্যাকারকে গালি দিতে থাকে। যারা যারা গাড়ি কিনেছিল নিলয় তাদের ডিটেলস কালেক্ট করে ফেলে। ঢাকাতে আছে এমন 5 জনকে কল দেয় সে। সিরিয়ালে থাকা 3 নম্বর জনকে ফোন দেয়। মাসুম কথা বলে, হ্যালো, আমরা সিক্রেট এজেন্সি থেকে বলছি। আপনি এখান থেকে 10 বছর আগে আপনি যে
মিনি ভ্যানটি কিনেছিলেন ব্ল্যাক কালারের, সেটা কি চুরি হয়েছিল? গাড়িটি ভেক্সি কোম্পানির মডেল। না স্যার, আমারটা চুরি হয়নি। ঠিক আছে নিলয় ভাই, এটাও চুরি হয়নি। 4 জনকে কল দিব। দে। মাসুম কিছু সময় কথা বলার পর জানায় ওনার গাড়িটাও ঠিক আছে। লাস্টে জনকে ফোন করা হয়। 2বার রিং হওয়ার পরে 3বারে গিয়ে রিসিভ হয়। মাসুম বলে, আমি সিক্রেট এজেন্সি অফ পুলিশ অফিস থেকে বলছি। আপনার ভেক্সি মডেলের মিনি ভ্যান চুরি হয়েছে কি? জি স্যার, আমি মাজেদ। আমার মিনি ভ্যানটা ছিল পার্পল কালারের। আমি থানায় জিপিও করছিলাম, খোঁজ পেয়েছেন? নিলয় ভাই, এনার গাড়িটাই চুরি হয়েছিল। মিলিটারি বেইজের সামনে যে গাড়িটি আমরা দেখেছিলাম, সে গাড়িটির কালার আবার ওনার চুরি হয়ে যাওয়া গাড়ির কালার মিলে যাচ্ছে। ফোনটা আমাকে দে। হ্যালো, আপনার গাড়ি কবে চুরি হয়ে গেছে? 1 বছর হয়ে গেছে চুরি হয়েছে। নীলয় ফোন কেটে দেয়। চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ালো সে। পায়চারি করে একটু থেমে বলল, বেসিক মডেলের মিনি ভ্যান চুরি হয়েছে 1 বছর আগে, যা আমরা পেয়েছি কয়েকদিন আগে। বড় একটা গেম খেলছে এখানে কেউ একজন, অনেক বড় প্ল্যান নিয়ে নেমেছে কেউ একজন, আমাদের সবার সাথে এসে ব্যবহার করছে। বাট হু ইজ সি, খুঁজে বের করতে হবে। একটা বেগুনি রঙের ভক্সি মিনি ভ্যান পাওয়া গেছে শহরের বাইরে। গাড়িটা আমি আনতে পাঠিয়ে দিয়েছি। ও হ্যাঁ, গাড়িতে কিছু টাকার নোট পাওয়া গেছে। টাকাগুলো ধারণা করা হচ্ছে শাপলা ব্যাংক থেকে হ্যাকিংকৃত টাকা। শহরের বাইরে? আচ্ছা, নিয়ে আসুন গাড়িটা। নীলয় অবাক হয়। এরকম গেম কে খেলবে? 1 বছর আগে গাড়িটা চুরি করেছে, অথচ এখন সেই গাড়ি দিয়ে তার কাজ হাসিল করছে। আচ্ছা, হ্যাকারটা কি কেউ কি এনেছে, নাকি নিজেই সে এগুলো করছে, নাকি কারো প্ল্যানের শিকার সে? ভাবতে থাকে নীলয়। আবির বাইক চালিয়ে থানার সামনে আসলো। এ থানার অফিসার তো কুদ্দুস মিয়া। থানার সামনে কতগুলো বাইক রাখা ছিল। আবির বুঝতে পারে থানার মধ্যে হয়তো চেয়ারম্যান এসেছে। চেয়ারম্যানের লোকজন রয়েছে থানার সামনে। আবির মিষ্টির দোকানে গিয়ে 2 প্যাকেট মিষ্টি কিনল। তারপর ধীর পায়ে হেঁটে থানার ভিতরে আসে। সেখানে থানার ওসি কুদ্দুস মিয়ার সামনে চেয়ারম্যান হান্নু সাহেব বসে কথা বলছে। আবির সামনে এসে সালাম দেয় কুদ্দুস মিয়াকে। বলে, কে রে তুই? আবির না? কোথায় ছিলি? হ্যাঁ স্যার, আমি আবির। আমি ঢাকাতে ছিলাম, নতুন চাকরি পেয়েছি। বোনকে খুঁজে পেয়েছিলাম ঢাকাতে, বেশ ভালোই আছে। গ্রামে এসেছি, ভাবলাম আপনাকে মিষ্টি খাওয়াই। আবির কথা বলছিল আর হান্নু সাহেবের ফোন চাপছিলেন। সাজিকার নাম্বার উঠে আছে কল লিস্টে, মানে হান্নু সাহেব সাজিকাকে কল করছে বারবার। আবির সেটা নোটিস করে, কারণ হান্নুর পিছনেই দাঁড়িয়েছিল আবির। এই জন্য আবির হান্নুর ফোনের স্ক্রিন ভালো মতোই টের পাচ্ছিলেন। কিন্তু সাজিকাকে হারুন সাহেব বলে, কুদ্দুস মিয়া, আসছি এখন, আমার অনেক কাজ আছে। এমপি নির্বাচন করছে এবার, আমার নিজস্ব একটা পার্টি অফিস তৈরি করতে হবে, সেখানে যেতে হবে। ও ঠিক আছে স্যার, যান তাহলে। কে রে তুই দাঁড়িয়ে আছিস কেন? না, এমনি। সরি স্যার। নেন মিষ্টি। আপনি আমার বোনকে খোঁজার জন্য কত হেল্প করেছিলেন, তাই ভাবলাম মিষ্টি দিই। এই নিন স্যার, আরেকজনের মিষ্টি দিতে হবে। আসি স্যার। আবির মিষ্টির প্যাকেট টেবিলে রেখে থানা থেকে বের হলো। আবির মুচকি হাসে। ওদের মারার একটা অনবদ্য প্ল্যান সাজায়। আবির থানা থেকে বের হয়ে সোজা বাড়িতে আসে। আবির বাড়িতে এসে দেখে প্রীতি ওর বাড়ির বারান্দায় খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছে। আবির বলে, এখানে এভাবে বসে আছিস কেন? এখান থেকে যেতে ইচ্ছে করছে না। তুই তো রান্না করতে বললি, ভাবলাম এখানেই রান্না করি। বড় আম্মু থাকলে কত কি আমাকে বানিয়ে ডাকতো। ওনার চুলাতে গিয়ে রাঁধতে ইচ্ছে করছে, কিন্তু ঘরে কিছুই নেই। ও আচ্ছা, বাজার লাগবে। আচ্ছা, এনে দেব। চল বাজারে যাই আমরা। চল না প্লিজ। আচ্ছা যাব। তোর বাসাতে না ওয়াইফাই? আমার রাউটার আছে তো, রিপিটার হিসাবে কাজে লাগানো যাবে। পাসওয়ার্ডটা দিস, আর আমি কম্পিউটারটা আপাতত আমার বাড়িতে আনার ব্যবস্থা করে দিই। আচ্ছা, 0 থেকে 1 পর্যন্ত পাস, আর আমি কাজের ছেলেকে বলে পাঠিয়ে দেব। চল বাজারে। এত সহজে পাস রাখিস?
আচ্ছা ঠিক আছে, চল বাজারের দিকে যাই। বাইকে না, হেঁটে যাব। হুম। আবির প্রীতির সাথে বাজারে যেতে থাকে। সারা রাস্তা প্রীতি হাত ধরে থাকে আবিরের। আবির বুঝতে পারে প্রীতি কেন হেঁটে আসার কথা বলে। বাজারে শেষ করে বের হচ্ছিল। প্রীতি আগে চলে এসেছে একটু, তখনই দুটো বাইক এসে থামে। প্রীতি তাকায় সেদিকে। সাজিদ আর তার বন্ধুরা এসেছে। সাজিদ বলে, কিরে নাইম, টাটকা গোলাপ আছ হঠাৎ বাইরে? ইস, কি গোলাপের পাপড়ির মতো ছোট, দেখলি তো খেতে ইচ্ছে করছে আমার। শালা তুই একা খাবি নাকি? আমাদের নিবি না? নেব তো, একা কি এই মালটাকে খাইতে পারবো? ভরাট পিছন, টাইট ফিগার, উফ, মাথা নষ্ট দেখলি। হেল্প করতে পারি। ফসকা পড়ে যাবে তো। একটু ছুঁয়ে দেখবো? শাহিন কথাটা বলেই প্রীতির গালে একটা আঙুলের টোকা দেয়। প্রীতির রাগে দুই পাশের গাল একদমই লাল হয়ে গেছে। সাজিদ এসে ঠোঁটে হাত বোলাতে যাবে, তখনই আবির এসে সাজিদের হাত ধরে। আবিরকে দেখেই সাজিদ বলে, কিরে তুই এখানে কবে আসলে? প্রীতি চল। আবির, ওরা আমাকে অনেক বাজে কথা বলেছে, ওরা অনেক খারাপ। আচ্ছা বাদ দে, চল বাড়িতে। শালা এটা কি প্রীতির নাগর নাকি? খাঙ্গে পোলা তো দেখি হেব্বি মাল জুটিয়ে ফেলেছে। ইস, রোজ রাতে কি খুব দিস। ওর বোনকে তো খেয়ে দিয়েছি আমরা। শালা ওটা আরেকটা মাল ছিল। উফ, কি সুন্দর বুক ছিল। কাপড়টা খুলে যখন বুকে হাত দিতাম তখন ভাই শরীরে পুরো আগুন জ্বলে যেত। আবির চোখ বন্ধ করে নেয়। গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে আবিরের। রাগে চোখ বন্ধ করে জোরে কয়েকবার শ্বাস নিল, তারপর প্রীতির হাত ধরে টানতে থাকে। তখন ওরা সবাই এসে সামনে এসে দাঁড়ালো। আবিরের উদ্দেশ্যে বলে, ভাবছি প্রীতিকে তুলে নিয়ে গিয়ে ভিডিও করব, তারপর তোকে পাঠিয়ে দেবো। আমরা যখন এক এক করে তোর বোনকে খাইছিলাম, মালটা কীভাবে যে লাফাচ্ছিল, উফ উফ, তুই দেখলে তোর ফিলিংস আসবে। প্রীতিটা তোর সব দেখাবো, বুঝেছিস? আচ্ছা তাহলে তো ওর নাম্বারটা নিতে হবে, কিভাবে দেখাবি? ঠিক ঠিক, দাঁড়া নাম্বারটা নে। সাজিদ ফোনটা বের করে, তারপর গালি দিয়ে বলে, এই খাঙ্কির মেয়ে সাজিকে এতবার কল দেয়, মেজাজ খারাপ হয়। দে নাম্বার দে। আবির একদম শান্ত ভঙ্গিতে নাম্বারটা দিয়ে দিল। তারপর ওরা চলে আসে সেখান থেকে। প্রীতি প্রচণ্ড রেগে আছে, সব রাগ আবিরের উপর ঝাড়বে। ওই হারামি কুত্তা, ওরা তোর বোন আর আমাকে নিয়ে এত বাজে বাজে কথা বলল, তুই মুখ দিয়ে কোনো কথাই বের করলি না। আর যখন ওরা তোর নাম্বার চাইছে অমনি নাম্বার দিচ্ছিস, তুই এমন কেন? সাজিকা কে রে? সাজিকা? তুই সাজিকাকে কোথায় পেলি? এই তো সাজিদ লাস্টে বললো না যে সাজিকার কথা, ওই সাজিকা। তোর বোনকে এত কথা শোনালো আর তুই কি না ওর বউয়ের কথা শুনলি? এত কথা মনে নেই, ওটাই মনে রাখলি। হায় রে পাগল, গাধা ছেলে রে। ও তার মানে সাজিকা হলো হান্নুর ছেলের, মানে সাজিদের বউ? হ্যাঁ। এবার তো কাজ হয়ে যাবে। কাজ? কিসের কাজ? না না কিছু না, চল রাতবি, আমার অনেক কাজ আছে। আবির দ্রুত চলে আসে বাড়িতে। আবির নিজের রুমের কম্পিউটারের সামনে বসে আছে। একটা সাদা পেপারে নাম লেখে। 1 নম্বরে যার নাম লেখে সে হলো কুদ্দুস মিয়া। 2 নম্বরে আছে সাজিদ আর তার বন্ধুরা। 3 নম্বরে আছে চেয়ারম্যান হারুন সাহেব। আবির ওদের নামগুলো লিখে দেয়ালে টেপ দিয়ে আটকে দেয় পেপারটা। তারপর নিজেকে সেভ রাখার জন্য অনেকগুলো ডিভাইস তৈরি করতে থাকে। সকাল পেরিয়ে দুপুর হয়। প্রীতি আসে আবিরের রুমে। ওই ছেলে, খাওয়া দাওয়া লাগবে না? তোর কি রান্না হয়েছে? সেই কখন? তুই রান্না কবে শিখেছিস? তোকে তো আমি কখন রান্না করে পাশেও দেখিনি। আসলে মনে মনে ভাবলাম তোর সাথে যদি বিয়ে হয় তবে তোকে রান্না করে খাওয়াতে হবে, তাই রান্না করা শিখলাম। খাবি চল। আর দেওয়ালে এদের নাম লিখে পেপার দিয়ে মেরে রেখেছিস কেন? কুদ্দুস তো থানার ওসি, ও কিভাবে আমার বোনকে খারাপ প্রমাণ করেছিল দেখেছিলি? বাকিরা আমার মা বোনকে মারার জন্য দেয়, ওদের সাথে খারাপ হবে দেখিস। আচ্ছা হয়েছে, বুঝেছি, চল এবার। আচ্ছা, সাজিকা সাজিদের বউ না? কেন? সাজিকা যদি সাজিদের বউ হয় তাহলে হারুনকে কেন এত কল দিবে? শ্বশুর, তাই দিয়েছে কল।
সাজিদ তো তার বাবাকে অনেকবার কল করেছিল, দেখেছিলাম। কিন্তু হারুন যখন সাজিকাকে কলে পেল তখন থানা থেকে বের হলো। আর আমি একটা মেসেজ লিখতে দেখেছি সাজিকাকে নিয়ে, কাকে যেন উনি মেসেজ করছে। মেসেজটা এমন ছিল, সাজিকা প্রেগনেন্ট, সব দায়িত্ব আমার, বাচ্চাটা তো আমাদের। আমি না এই মেসেজের মানে বুঝতে পারছি না। তুই একটা কাজ করে দিবি, হারুনের জিমেল অ্যাড্রেসটা আমাকে এনে দিবি? সেটা দিয়ে কি করবি তুই? প্লিজ প্রীতি, দেশ প্লিজ। আচ্ছা, আমি ব্যবস্থা করে দেব। চল, খাবি চল এখন। আবিরের হাত ধরে প্রীতি আবিরকে বাহিরে নিয়ে আসলো। আবিরের মনে পড়ে মায়ের কথা, যাকে ভেবে সে সব কিছু করতে চেয়েছিল। সেই মানুষটাই আবিরের হলো না। আসলে মানুষ যাকে অনেক সাধনা করে যায়, অথচ অন্য কেউ তাকেই কোনো সাধনা ছাড়াই পেয়ে যায়। জাগতিক নিয়ম বড়ই অদ্ভুত। আমান সব কাগজপত্র নিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে আসে। সব কিছু দেখানোর পর আমান টাকার কথা বলে, কিন্তু ম্যানেজার আমানকে বলে, স্যার দেখেন, আপনি সব কিছু সাবমিট করলেও আমাদের এখন কিছু করার নেই। আপনি তো জেনে গিয়েছেন আমাদের ব্যাংক লুট হয়েছে। আপনার নয়, এখানে আরও অনেক লোকের টাকা হারিয়েছে। আমি কিছু বলতে পারবো না। ক্রাইম ব্রাঞ্চরা এটা নিয়ে তদন্ত করছে। আপনি চাইলে ওনাদের সাথে কথা বলে দেখতে পারেন। মানেটা কি? আপনাদের কি কোনো সিকিউরিটি ছিল না? বললাম তো, এটা হ্যাক হয়েছে। হ্যাক করে সে সব কিছু বন্ধ করে দিয়েছিল। আমরা তার কোনো হদিস পাইনি। সেকে আমরা বের করতে পারবো না। সরি স্যার। আমান বিরক্ত হয়ে ব্যাংক থেকে বাইরে চলে আসে। কি করবে সে এখন বুঝতে পারছে না। ব্যাংকের বাইরে অনেক পরিচিত মানুষকে দেখতে পাই। সবাইকে পুলিশ আটকে রেখেছে ব্যারিকেড দিয়ে। সবার একটাই দাবি, টাকা ফেরত চাই। আমান বুঝে গেছে এখানে থেকে কোনো লাভ নেই। কি করবে সেটাও বুঝতে পারছে না। এমন না যে আমানের টাকা আর নেই, তারপরও 10-20 কোটি টাকা কি এমনি এমনি হারিয়ে যাবে? নিলয়, এলান, অর্ক, রিশান, লাবণ্য, সিয়াম, মাসুম ও নেহা হ্যাকারের সে গাড়ির কাছে আসলো। ব্যাংক লুট করেছিল অন্য একটি পিকআপ ভ্যান দিয়ে, আর মিলিটারি সিস্টেম হ্যাক করেছিল এই গাড়ি দিয়েই। রাস্তার পাশে গাড়িটা খুঁজে পাই। ভক্সি গাড়িটা বেশ দামি, কিন্তু এটা এখানে কেন? এই গাড়িটি দেখা গিয়েছিল মিলিটারি বেজের সামনে। কিন্তু প্রশ্ন হলো এটা এখানে কেন? আমার যতটুকু মনে হচ্ছে হ্যাকার অথবা হ্যাকারের লোকজন এই গাড়িতে করে টাকা নিয়ে পালাচ্ছিল, সেই জন্য হয়তো গাড়িটা এখানে। আর সে সময় অন্য কেউ এসে তাদের থেকে টাকা লুট করে নিয়ে গেছে। আশেপাশে বাইকের চাকার ছাপ। সেটাই যদি হতো তবে হ্যাকাররা কি বোকা? তারা এতগুলো টাকা নিয়ে যাচ্ছে কোনো প্রোটেক্ট ছাড়া? অর্ক ঠিকই বলছে। আর হ্যাকাররা হয়তো সংখ্যায় কম ছিল, আর লুটকারীরা হয়তো ছিল বেশি, আর টাকাগুলো এই গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। নিলয় কথা বলতে বলতে গাড়ির ভিতর থেকে 3-4টা 1000 টাকার নোট বের করে। টাকাগুলো ওই ব্যাংকের। নিলয় আশেপাশে তাকায়, এখানে কোনো সিসি ক্যামেরা নেই। নিলয় টাকাগুলো রিশানের কাছে দিয়ে মাটিতে বসলো। মাটিতে চাকার ছাপ বেশ কিছু সময় পরীক্ষা করে দেখলো, তারপর বলল, তার মানে বিষয়টা আমার কাছে এখন অনেকটাই ক্লিয়ার। এই হ্যাকারকে কেউ শহরে এনেছে, আর সে এসে এত বড় লুট করে ফেলেছে। হয়তো হ্যাকার সেই টাকা নিয়ে নিজে সরিয়ে নিতে চেয়েছিল। যে এনেছে তারও হয়তো টাকার ভাগ আছে, কিন্তু হ্যাকার সেই টাকা নিয়ে পালানো যাওয়ার সময় ওদেরকে লুট করে। দেখো আশেপাশে কোনো লাশ পড়ে আছে কিনা। নিলয়ের থেকে এমন বিশ্লেষণ শুনে অর্ক চমকে ওঠে, কারণ নিলয় কিছুটা ঠিক। ওরাই আবিরকে এনেছে, আর আবিরকে না জানিয়ে টাকাগুলো নিয়ে চলে যাচ্ছিল অন্য শহরে। কিন্তু মাঝপথে কেউ একজন এসে টাকাগুলো তাদের থেকে নিয়ে চলে যায়। সবাই নিলয়ের কাছে ফিরে আসে। কোনো লাশ পায়নি তারা। সবাই গাড়ির পাশে দাঁড়িয়ে আশেপাশে তাকাচ্ছে। একটা 10 বছরের বাচ্চা ছেলে সাইকেল চালিয়ে ওদের দিকে আসতে থাকে। সাইকেলের সামনে একটা কেস রাখা, সেই কেসের ভিতরে একটা গোলাপ আর একটা চিরকুট। বাচ্চা ছেলেটা এসে নিলয়কে উদ্দেশ্য করে বলে, নিলয়কে? আমি কেন? আপনাকে একজন এটা দিতে বলল, সে চলে গিয়েছে, এই নিন। কে সে? তাকে চেনো তুমি? না,
তার মুখ ঢাকা ছিল, আমার সাথে কথা বলেনি। সে ছেলে না মেয়ে জানি না, তবে উনি বোবা। আমার সাথে কথা বলেনি, আমাকে খাতায় লিখে লিখে বুঝিয়েছে কি করতে হবে। আচ্ছা দাও। নিলয়ের হাতে সেগুলো দিয়ে বাচ্চা ছেলেটা আবার ওদিকে চলে যায়। একটা চিঠির খাম, সেই খামের গায়ে সাদা চিকন চেপ দিয়ে গোলাপ সাঁটানো আছে। নিলয় খাম ছিঁড়ে চিঠি বের করে, আসলেই সেটাতে চিঠির পেপার। নিলয় পড়তে শুরু করে। হ্যালো মিস্টার ওল্ড হ্যাকার, এসব রহস্য খোঁজা বাদ দাও, নিজের মতো থাকো। ভেবো না আমি আবার এসব হ্যাক করেছি, তবে তুমি আমার কাছে কাঁধে বাধা দিচ্ছ। তুমি ছাড়া আমাকে আপাতত আমার লক্ষ্যে পৌঁছাতে কেউ বাধা হবে না। আমি ঠিকই আমার প্ল্যান মতো এগিয়ে যাচ্ছিলাম, মাঝখান থেকে তুমি এসে ঝামেলা ভাতিয়ে দিলে। তুমি যদি এখন ডালে ডালে চলো, আমি কিন্তু পাতাতে চলবো। আমাকে খুঁজতে তোমার 100 বছর লেগে যাবে। আমাকে তো আমি নিজে চাই না কখন কোন চরিত্রে থাকে, তাই তোমাকে নোটিশ দিলাম। শুনলে তোমার ভালো, না শুনলে তোমাকে মারতে আমার সময় লাগবে না। হয়তো জানো চেনা শত্রু থেকে অচেনা বন্ধু অনেক ভয়ঙ্কর। নো ডিল, নো কম্প্রোমাইজ, অনলি ওয়ার ফর মি। গুড লাক হ্যাকার। নিলয়ের থেকে চিঠিটা দেখা কেড়ে নেয়, সেও পড়ে, বাকি সবাই পড়ে। সবার মনে এখন প্রশ্ন, হু ইজ হি আর শি? নিলয় চিঠিটা ভাঁজ করে পকেটে রাখলো, তারপর সবাইকে বলল। চলো ফিরে যাই অফিসে। বিকেলের দিকে প্রীতি আবিরের কাছে আসলো। আবির তার কম্পিউটার ঘরে বসে আছে। আবিরের কাছে এসে বলে, সারাদিন কি করিস রে তুই? কুদ্দুস মিয়ার সব কিছু চেক করছি। ওই পুলিশ অফিসার, ওই হারামিকে সব চেক করে কি করবি? বাদ দে। হারুনের জিমেল তো পাওয়া সহজ, ওর পোস্টারের নিচে নাম্বার সহ জিমেল, বাড়ির ঠিকানা সবই লেখা থাকে। নেই পোস্টার। থ্যাংক ইউ। লাগবে না তোর ধন্যবাদ, কাজ কর তুই। কি হলো তোর, রেগে কেন? আসার পর থেকে কাজই করে যাচ্ছিস, আমার দিকে তাকাচ্ছিস না। তুই অনেক খারাপ। আহারে, তাই রাগ হয়েছে? প্রীতি, তুই অত ভোরে আমার কাছে আসলি কিভাবে? কি করছিলি রে? আমাকে মেরেছিল আগের রাতে, জ্বর এসেছিল, ঘুমাচ্ছিলাম একটু, স্বপ্নে দেখছিলাম তুই এসেছিস। ঘুম ভেঙে দেখি সেটা স্বপ্ন ছিল, তাই মন খারাপ করে 4টে থেকে বারান্দায় গিয়ে বসেছিলাম, তোকে দেখতেও পাইনি। আমাকে অনেক ভালোবাসিস প্রীতি, কিন্তু তুই ভালোবাসা দিয়ে তো হবে না। শোন, ভালোবাসা তৈরি হতে মুহূর্ত লাগে, আর সেই ভালোবাসা পূর্ণতা দিতে চাকরি আর টাকা লাগে, নাহলে কখনো ভালোবাসা পূর্ণতা হয় না, বুঝলি? ভাই তুই তোর কাজ কর, আমি গেলাম। তোর এসব কথা আমার একটুও শুনতে ভালো লাগে না। সত্যি শুনলে একটু তিতা লাগবেই। তোকে আমার ভালোবাসতে হবে না, আমাকে শুধু তোর সাথে রাখবি। তোর জন্য রান্না করে দেব, তুই খাবি। যদি তুই না নিয়ে যাস তবে কিন্তু আমি সুইসাইড করব, তবু অন্য কাউকে বিয়ে করব না। আচ্ছা আচ্ছা, বুঝেছি, যা এখন কাজ করতে দে আমাকে। প্রীতি চলে যায় সেখান থেকে। আবির কম্পিউটারের সামনে বসে কুদ্দুস মিয়ার নাম্বারটা জোগাড় করে ফেলেছে আবির, আগে থেকেই ছিল তার কাছে। নাম্বারটি সেভ করতেই আবির দেখতে পাই এটা দিয়ে ইমো খোলা আছে। আবির ইমোতে মেসেজ দেয়। আবির একটা ফেক নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে, মেয়ের নাম দেয় আর প্রোফাইলে একটা সেক্সি মেয়ের ছবি দেয়। কুদ্দুস মিয়াকে মেসেজ লিখে, এই যে শুনছেন, আমাকে চিনতে পারছেন? জি, কে বলছেন আপনি? চিনতে পারলেন না? আমি তো সেতু বলছি, মনে নেই? অবশ্যই আপনার সাথে আমি একদিন কথা বলছিলাম, কিন্তু আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগে। আমি একটা বিপদে পড়েছি, কিভাবে যে বলি। যত টাকা লাগে আপনি পাবেন, তবু আমাকে একটু এই বিপদ থেকে বাঁচান প্লিজ। হ্যাঁ বলো বলো, কি বিপদ? আসলে আমার একটা প্রেমিক ছিল, ওর কাছে আমার কিছু ভিডিও আছে, সেগুলো আমি নিতে পারছি না। ভিডিও? কেমন ভিডিও? ওই সব ভিডিও নাকি? আপনাকে ভাবছি বলবো কি না। আরে বলো বলো, কোনো সমস্যা নেই। আমি আর আমার বয়ফ্রেন্ডের রুম ডেট ভিডিও আছে, আর কিছু পিকচারও আছে। এখন সেইগুলো আমি যতবার নিতে চাই ততবার আমার সাথে আবারও ডেট করে। এখন আমি সেগুলো চেয়েছি দেখে আমার কাছে একটা অ্যাপস পাঠিয়েছে, সেটার ভিডিও প্রবেশ করতেই সব কিছু দেখা যায়। সে বলেছে অ্যাপসটা নাকি পাবলিশ করে দিবে গুগলে। আমি এখন কি করব? ও এই ব্যাপার, আচ্ছা বিষয়টা আমি দেখছি।
1-2 লাখ টাকা লাগবে, পারবা? টাকা করে ব্যাপার না, ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, নাম সব দিন, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে ওই ভিডিওগুলো নিয়ে যে অ্যাপস বানানো আছে সেটার লিংক আমাকে দাও এখনই। ওকে, আমি পাঠিয়ে দিচ্ছি 10 মিনিটের ভিতরে। কুদ্দুসের মুখে এক অজানা শিহরণের হাসি আর আবিরের মুখে শয়তানি মার্কা হাসি। আবির একটা অ্যাপস আগে থেকেই বানিয়েছে। এই অ্যাপের সাহায্যে আবিরের ফেসটাকেই মেয়ে বানিয়ে দিয়েছে আবির, আর সাথে একটা পর্নোগ্রাফির ভিডিও মেক করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। সেখানে কতগুলো ভিডিও বানিয়ে অ্যাপসে আপলোড করে, তারপর কতগুলো নোটস পিকচার আপলোড করে। অ্যাপসটা নিজের ভিলেন সাইটে আপলোড করে দেয়। এখানে আপলোডের কারণে যে কোনো ব্যক্তি বা মানুষ গুগল সাইটে কোনো পর্নোগ্রাফির ভিডিও সার্চ করবে, তখনই আবিরের সাইটটি সবার উপরে থাকবে। আর ডিসক্রিপশনে এমনভাবে সাজিয়েছে আবির যে সে ওই সাইটে প্রবেশ করবে আর ডিভাইসের সব ডিটেলস আবির কম্পিউটারে চলে আসবে, আর সেখানে প্রবেশ করে আবিরের বানানো সেক্স পোস্ট এফসি ইনস্টল করতে বলবে। আর সেটার কভার ফটো এতটাই আকর্ষণীয় বলা হয়েছে যে আপলোড না করে আপনার মন সরবেই না। আর যে একবার অ্যাপস ইনস্টল করবে সেই আবিরের জালে ফেসে যাবে। এটাই তো ভিলেনের কাজ। শুভ্র নিধিকে পছন্দ করে। নিধি সবার থেকে একটু বেশি আলাদা, মানে ওর পছন্দ এখানে সেখানে ঘুরে বেড়ানো, মোটা অঙ্কের চাকরিজীবী ছেলে পছন্দ। আবির তার বন্ধু মহলে লুজার নামে খ্যাত। তবে নিধি জানে শুভ্র বেকার নেশা করে বেড়ায়, এটাও জানে যে শুভ্র তাকে পছন্দ করে, এজন্য নিধি তাকে সবসময় এড়িয়ে চলে। তবে শুভ্রের সামনে নিধি বারবার শুভ্রকে অপমান করে। আমাকে এই অবধি যতগুলো ছেলে পছন্দ করেছে তাদের মধ্যে একজনকে দেখলে আমার বমি আসে। বাপের টাকায় চলে, সে নেশা করে বেড়ায়, নিজের কিছু করার ক্ষমতা নেই, সে আবার পছন্দ করে আমাকে। যোগ্যহীন মানুষ আমাকে পছন্দ করে, এটা ভাবলেই আমার বমি আসে। কি করলাম, সি। শুভ্র জানে এটা তার উদ্দেশ্যে বলা। শুভ্র কিছু মনে করে না। সে নিধিকে কখনো বলেনি পছন্দ করে, ভালোবাসে না শুভ্র, কিন্তু পছন্দ তো করে। এখন সেই মেয়ে যদি যোগ্যতার বিচার করে শুভ্রকে অপমান করে, তবে কি শুভ্র তাকে কখনো জানাবে ভালোবাসার কথা? শুভ্র ড্রিঙ্কস নিয়ে ব্যস্ত হয়ে যায়। তার জীবনের একটা লক্ষ্য ড্রিঙ্কস করা আর ওর বাবার সাথে ঝামেলা করা। শুভ্র তার বোনের ভার্সিটিতে এসেছে। আরতি তার বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। শুভ্রকে দেখে আরতি দ্রুত এগিয়ে আসে সেখানে। আরতির মন খারাপ। শুভ্র বলে, কি হয়েছে তোর? একটা ছেলে রোজ আমাকে বিরক্ত করে ভাইয়া, আজকেও করেছে। আচ্ছা, আমাকে দেখে দিস, বাড়িতে চল। আজকে ভেবেছি আমরা বন্ধুরা মিলে নদীর পাড়ে ঘুরতে যাব। চল না ভাইয়া, একটু ঘুরে একটু আমাদের নিয়ে। কে কে যাবি? আমি, বৃষ্টি, ফাহিম আরও 2-1 আছে। চলো চলো। ভালো লাগে না এত লোকজন। থাক আরতি, তোর ড্রাইভার ভাইয়া এসব পছন্দ করে না। ড্রাইভার সে তো, তা এত আকুতি মিনতি করছিস? অর্ডার করবি, বলবি ওই ড্রাইভার চল এক্ষুনি, না হলে তোকে চাকরি থেকে ছাঁটাই করব। ওই, তোদেরকে না বলেছি আমার ভাইয়াকে নিয়ে বাজে কথা বলবি না? আমার কাছে সে অনেক কিছু, খুব ড্রাইভার। আমি কখনো তাকে আদেশ করিনি, অনুরোধ করেছি, আর উনি না করেননি। আচ্ছা থাক, চল সবাই। শুভ্র ওদেরকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যায়। লুকিং গ্লাসের দিকে ছায়া তাকিয়ে আছে। শুভ্রকে দেখা যাচ্ছে গম্ভীর দৃষ্টি, কবি কবি ভাব চুল আর মুখে দাড়ি গোফের কারণে, কিন্তু আসলেই বিরক্তিকর সে। কেউ তাকে হাসতে দেখেনি কখনো। তারপর আবির কম্পিউটার মনিটরের সামনে বসে আছে। আবিরের অ্যাপস রেডি। অ্যাপসের নাম চেঞ্জ করে সেতু নামে অ্যাপসটি সেট করে। এটা একটি আনঅফিসিয়াল অ্যাপ। অ্যাপটি আবির তার নিজস্ব ওয়েবসাইটে আপলোড করে। এরপর অ্যাপের লিঙ্কটি পাঠিয়ে দেয় ওসি কুদ্দুস মিয়ার হোয়াটসঅ্যাপে। কুদ্দুস মিয়া অ্যাপসের প্রোফাইল লোগো দেখেই তো চোখ ছানা পড়া। কি সুন্দর একটা মেয়ের ছবি দিয়ে লোগো বানানো। কুদ্দুস মিয়া দ্রুত ক্লিক করে আবিরের পাঠানো লিঙ্কে।
সাথে সাথে আবিরের ডিভাইসে নোটিফিকেশন চলে আসে। রেডমি 12 প্রো ডিভাইসটি প্রবেশ করেছে ভিলেন সাইটে। অলরেডি আবির কুদ্দুসের ফোনের অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আবির মুচকি হাসতে লাগলো। খেলা এবার জমে যাবে। মনে মনে বলে, শালা আমার বোন খারাপ তাই না? তোরা আমার বোনকে খারাপ বানিয়েছিস। তোদেরকে আমি যেভাবে মারবো তা কেউ কখনো কল্পনা করেনি, তোরাও করিসনি। কুদ্দুস ভিলেন সাইডে প্রবেশ করার পর দেখতে পাই সেতু নামের একটি অ্যাপ লোগো করেছে। কুদ্দুস সেটাতে ক্লিক করে। ক্লিক করতেই দেখে সেতুর অর্ধনগ্ন 3টা ছবি আর সেতুর নাম্বার দেওয়া। কুদ্দুস নাম্বারটি চেনে। একটু আগেই সেতুর সাথে এই নাম্বার দিয়েই কথা বলেছে। তার মানে কুদ্দুস ভাবে সেতু সত্যি কথাই বলেছে, কিন্তু কুদ্দুস তো জানে না এটা ওর মরণ ফাঁদ। কুদ্দুস অ্যাপসের উপরে ক্লিক করে। অ্যাপস ডাউনলোড অপশন চলে এসে কুদ্দুস মিয়া ডাউনলোড যখনই দিতে যাবে তখনই একটা নতুন পেজে তাকে নিয়ে যাওয়া হয়। কুদ্দুস ব্যাক বাটনে ক্লিক করে। আবার ডাউনলোডে ক্লিক করতেই সেম পেজে নিয়ে যায়। কয়েকবার একই কাজ হওয়াতে কুদ্দুস বিরক্ত। তখনই নোটিশ করে সেতু অ্যাপসে নামাতে হলে তার আগে কুদ্দুসকে আরও একটি অ্যাপস নামাতে হবে। অ্যাপসটির নাম ভিআই। কুদ্দুস সে অ্যাপসটি নামাই। ডিরেক্ট ইনস্টল হতে শুরু করে ভিআই অ্যাপটি। এবার সেতু নামের অ্যাপসটিকেও ইনস্টল দেয় কুদ্দুস মিয়া। নামানোর আগে নোটিশ আসে, দিস ইজ হার্মফুল অ্যাপ ফর ইউর ডিভাইস, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দি অ্যাপ অন ইউর ডিভাইস? কুদ্দুস ওকে বাটনে ক্লিক করে। ব্যাস, সেতু নামের অ্যাপসটি নামতে শুরু করে। 5 MBর অ্যাপটি নামতে কয়েক সেকেন্ড সময় নেয়। কুদ্দুস দ্রুত অ্যাপসটি ইনস্টল করে। অ্যাপসে ঢোকার সাথে সাথে কিছু পারমিশন চায় অ্যাপটি। ফোন কল, মিডিয়া, ফটোজ সব কিছুর উপরে পারমিশন সাবমিট করে কুদ্দুস মিয়া। তারপর সে অ্যাপসের ভিতরে সেতুর নগ্ন ফটো দেখতে শুরু করে। তখনই বড় অফিসার ডাক দেয় কুদ্দুস মিয়াকে। সে অ্যাপসটাকে মিনিমাইজ করে ফোনটা টেবিলের উপর রেখে চলে যায়। আবির পিসির সামনে দাঁড়িয়ে কুদ্দুসের কাণ্ডগুলো দেখতে থাকে। সেতু নামের অ্যাপসটি ইনস্টল করার আগে আরও একটি V1 যে অ্যাপটি ইনস্টল করা হয়েছে কুদ্দুসের ফোনে, সেই অ্যাপসটি মূলত একটি ভাইরাস, যেটি ইনস্টলের পর আবির কুদ্দুসের ফোন নিজের মনিটরে হুবহু চালাতে পারছে। আর ফোনটা আবিরের ইচ্ছা মতো চলছে, যেটার আবিষ্কারক আবির নিজেই। আবির কুদ্দুসের সব কিছু চেক করতে থাকে। একটা সময় গুগল ড্রাইভের ভিতরে প্রবেশ করে। সেখানে 3টে জিমেল অ্যাড করা। প্রথম দ্বিতীয় জিমেলে কিছুই নেই। 3 নাম্বার জিমেলে অনেক কিছু সেভ করে রাখা। আবির সব কিছু ঘাঁটতে ঘাঁটতে ড্রাইভে সেভ করা একটা ফোল্ডারে ঢুকে পড়ে। সেখানে কুদ্দুস মিয়ার সব অ্যাকাউন্টের বা সিকিউরিটি নোট করে রাখা। প্রথমে বিকাশের, তারপর নগদ, তারপর যা যা অ্যাকাউন্ট ওপেন করার আছে সব কিছুর পাসওয়ার্ড নোট করে রাখা। শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর সেটার ATM পাসওয়ার্ড। আবির সবগুলো নোট করে নিল নিজের খাতায়। তারপর বিড়বিড় করে বলে, কুদ্দুস, ইউ আর ফিনিশ। তোকে নিয়ে এবার মাইন্ড গেম খেলবো, দেখি তোর মাথায় কত বুদ্ধি। নীলাই সিগারেট খাচ্ছে। কে তাকে এমন চিরকুট পাঠালো? তবে একটা জিনিস নিলাই ক্লিয়ার, এই সব কিছুর পিছনে একজনই আছে, আর সে ভিলেন নামের হ্যাকারকে সামনে আনার চেষ্টা করছে। আর নিলয়কেও সেই একজন আবার সেই হ্যাকার লাইনে এনেছে। কিন্তু কে? এলানের বস রবার্ট নয় তো? এলান তো চেয়েছিল নিলয় নিজেই আসুক আবার হ্যাকিং জগতে। তবে কি খেলাটা উনি করছে, নাকি ওনাকে ছাপিয়েও অন্য একজন মাস্টার মাইন্ড আছে? কিন্তু কে এসে সবাইকে নিয়ে খেলছে কি এমন? নিলয় একটা প্ল্যান সাজায়। তবে এই প্ল্যানে কাউকে সে কিছু বলবে না, সবটা নিজের মতো করেই করবে। প্ল্যানটা হলো সে নিজেই আবার হ্যাক করবে। তবে এবার একটু অন্যরকম হ্যাক হবে, রবিনহুডের মতো করে চলবে নিলয়। হঠাৎ সে হ্যাককৃত টাকা সবটাই গরিবদের মাঝে বিলিয়ে আসবে। নিলয় পিসির সামনে বসে একটা ব্যাংকের লিস্ট তৈরি করে। ছোট ছোট কয়েকটা ব্যাংকের লিস্ট বানায় নিলয়। বড় ব্যাংকের নাম সে এখন এই লিস্টে রাখছে না। কিন্তু কেন?
দেখা যাক নিলয় আসলে কি করতে চলেছে। সে প্রথমে সূর্য ব্যাংকে টার্গেট করে। এটা সেকেন্ডে অপরাধ চক্রের টাকা রাখার জন্য বিশেষ ব্যাংক। এখন যেহেতু নিলয় পুলিশদের সাথেই কাজ করছে, তাই বাংলাদেশে কোন কোন ব্যাংক প্রমাণের অভাবে চালু হয়ে আছে নিলয় তা জানে। প্রমাণ নেই বলেই ব্যাংকগুলো বন্ধ করতে পারছে না পুলিশ। এই জন্য নিলয় প্রথমে সূর্য ব্যাংক টার্গেট করে। এখানে সব কিছু অনলাইন ভিত্তিক সেবা। কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হলে আইডি কার্ডের ছবি সহ নিজের সব ডিটেলস অনলাইনের ঘরে বসেই করে থাকে সবাই। এমনকি টাকাটা তোলার সময়ও অনলাইন বা টাকা অ্যাড করার জন্য অনলাইন সেবা গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ কোনো গ্রাহক সব কিছু তার ডিটেলস সত্য হিসেবে অনলাইনে সাবমিট করতে হবে। সূর্য ব্যাংকের নিজস্ব একটা ওয়েবসাইটও আছে। এখানে যে কেউ তার অ্যাকাউন্টে কত টাকা আছে, কত টাকা উঠিয়েছে সব কিছুর ডিটেলস থাকে। এই জন্য ওয়েবসাইটটাই নিলয় হ্যাক করার জন্য প্রথম টার্গেট করে সূর্য ব্যাংকে। তারপর ওই মা কি এতবার কল করিস কেন? জানিস না আমি এখন নির্বাচনের জন্য ব্যস্ত আছি? বারবার কল দিবি না, পাশে মানুষজন থাকে। সাজিকার উদ্দেশ্যে চেয়ারম্যান হারুন সাহেব কথাটা বলল। নিজের বৌমাকে এভাবে গালি দিতে হারুনের কোনো প্রকার সংকোচতা নেই, তৈরিও হয়নি কখনো। সাজিকার চোখে পানি গড়িয়ে পড়েছে। সাজিকা মিনমিন গলায় বলল, আমি অনেক অসুস্থ, আমার পেটে বাচ্চা এসেছে। আর আপনি জানেন এই বাচ্চাটা কার? চুপ কর তো মা। কি তোর এইসব কথা শোনার সময় আমার নেই। কিন্তু আমার অসুস্থতার জন্য দায়ী আপনি। আমার পেটে বাচ্চাটা আপনার। আমি সবাইকে বলবো আপনি কতটা খারাপ। আপনি আপনার ছেলের বউয়ের সাথে কি কি করেছেন সবাইকে চিৎকার করে বলবো। সাজিকার এমন কথা শুনে হারুন সাহেব অনেক রেগে যান। রাগে সাজিকার পেটে একটা লাথি দেয়। সাজিকা বিছানার পাশে গিয়ে পড়ে। মাথায় খাটের শক্ত অংশ লাগে। সাজিকার পেটে এমন জোরে লাথি দেয়, সে ব্যথায় মাথার ব্যথাটাকে ভুলে গেছে। নাক দিয়ে রক্ত পড়তে শুরু করেছে সাজিকার। হারুন সাহেব তাতেও ক্ষান্ত হননি। সে এসে সাজিকার চুলের মুঠি ধরে বলে, মা কি তুই কি ভাবছিস আমি বোকা? আমি কি গাধা? তুই নিজে এসেছিস আমার কাছে শুইতে। সব কিছু আমার কাছে ভিডিও করা আছে। তুই নিজেই সব খুলে আমার সামনে চুলে মেলে ধরেছিস। সব ভিডিও আমি মানুষের কাছে দিয়ে দেব, তখন বুঝবি কেমন লাগে। তবে তার আগে তোকে তো ঘর ছাড়া করতে হবে, না হলে ঘরের মান তুই নষ্ট করবি। শোন, টাকা আছে আমার। আমি তোর এই কেস টাকা দিয়ে কোন দিকে ঘুরিয়ে দিব তুই নিজেই জানিস না। আসছে আমাকে সবার সামনে খারাপ করতে। যা বল এবার বেটার বউয়ের পেটে শ্বশুরের বাচ্চা, যা বল দেখি তোর কেমন সাহস। সাজিকা কোনো কথা বলে না, ডুকরে কেঁদে ওঠে। হারুন মিয়া আরও জোরে চর বসিয়ে দেয়। তারপর বলে, তোকে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম তোর জন্যই। আমি জানি আমার ছেলে একটা অমানুষ, সে কখনো তার বউকে ভালোবাসবে না। সেই বাইরের মেয়েদের সাথেই শুয়ে থাকে সব সময়। বাপ হয়ে এসব দেখছি আমি, তাই তোরই বউ করে আনছি বাড়িতে। এখন তুই আমার বাচ্চা তোর পেটে রাখলেও সাজিদের নামে সেটা হবে, বুঝছিস? সাজিকা কেঁদে কেঁদে বলে, আপনি অনেক খারাপ, কিন্তু দেখবেন আপনি ক্ষমতা পাবেন। তবে সেই ক্ষমতা ব্যবহার করার জন্য আপনি নিজেই থাকবেন না। হারুন আরও রেগে যায়। সাজিকার গাল চেপে ধরে দাঁড় করায়। তারপর বলে, মা কি তুই মারবি আমাকে? কি মারবে? তোর মতো সার দেওয়া কবুল হয় না। সাজিকা ভাঙা গলায় বলে, একজন পতিতাও জানে আল্লাহ ছাড়া তার আর্তনাদ কেউ শুনবে না। হারুন একটা থাপ্পড় চর বসিয়ে দেয় সাজিকার গালে। সাজিকা বিছানার উপরে গিয়ে পড়ে। হারুন আর দেরি করে না, সে সাজিকার উপরে ঝাঁপিয়ে পড়ে। সাজিকার গা থেকে শাড়িটা টেনে খুলে ফেলল। তারপর পেটিকোট উঁচু করে সাজিকার নরম মাংসে নিজের রাগের ক্ষোভ ছাড়তে শুরু করে দেয়। সাজিকা বিছানার চাদর মুষ্টিবদ্ধ করে চোখ দিয়ে কেবল জল ফেলতে শুরু করে। কিছু সময় পর হারুন নিস্তেজ হয়ে সাজিকার উপরেই শুয়ে পড়ে। মাঝবয়স্ক একজন লোকের সাথে সাজিকা পেরে ওঠে না। পুরুষালী শক্তির কাছে সাজিকা যেন বড্ড বেশি দুর্বল। সাজিকার হারানোর কিছুই নেই। সাজিকার ঠোঁটে চুমু খায় সে। তারপর কাপড় ঠিক করে রুম থেকে বের হয়ে যায়। সাজিকা ওভাবেই শুয়ে থাকে, মনে মনে বলে,
অমানুষের মৃত্যু আমি নিজ চোখে দেখতে চাই। আল্লাহ আমাকে জাহান্নামে দাও, তবু আমি কুত্তার বাচ্চার মৃত্যুটা আমার চোখের সামনে দেখতে চাই। ফারিহা এখন আর বাইরে বের হয় না। আবিরকে গত কয়েকদিন ধরে আর দেখা যাচ্ছে না। সেই ট্রেন রাস্তায় গিয়ে বসে থাকা ফারিয়া, কিন্তু আবির আর আসে না। কোথায় গেল ছেলেটা? ছেলেটার কথাগুলো ফারিয়ার খুব বেশি মনে পড়ে। অদ্ভুত কথাগুলোর প্রেমে পড়ে যায় ফারিয়া, কিন্তু সেই প্রেম বড়ই নিষিদ্ধ। আবিরকে সে চাইলেও পাবে না, কখনো না, কারণ সে নিজেই নিষিদ্ধ এই সমাজের জন্য। আবিরকে কি সে আর খুঁজে পাবে না? মায়া ছাদে দাঁড়িয়ে আছে। আবিরের কথা সে ভুলতে শুরু করেছে, কারণ এখন আর আবিরের কথা ভেবে তার কোনো লাভ নেই। জীবন থেমে থাকে না। ভালোবাসা, অনুভূতি, জৌলুস, যৌবন, টাকা সব সময় একরকম থাকে না। সবাই সব কিছুতেই পরিবর্তন চায়। মায়া এখন রিশানের, সে এখন আবিরের না। তাই মায়া এটা মেনে নিয়েছে। রিশানের এখানে দোষ নেই। তবে অদ্ভুত হলেও সত্য যে কেউ কাউকে সাধনা করে চাইলে পায় না, আবার কেউ সাধনা ছাড়াই পেয়ে যায় কিছু দামি জিনিস। মায়া আর আবিরের কথা ভাববে না একদম। আরিয়া আমানের জন্য রান্না করে বসে আছে। কখন যে আসবে আমান কে জানে। হঠাৎ দরজায় কড়া শব্দ শুনতে পায় আরিয়া। দ্রুত যেয়ে দরজা খুলে দেয় আরিয়া, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আছে অপরিচিত একজন কালো মোটা গোছের ব্যক্তি। আরিয়া ভয় নিয়ে প্রশ্ন করে, আপনি কাকে চান? আমি তো চাই অনেক কিছু, কিন্তু পাবো তো? আপনি কে? নাম কি আপনার? কি চান বলেন? আমান বাসায় নেই, পরে আসেন। আমি তো আমানের কাছে নয়, তোমার কাছে এসেছি। কত টাকা লাগবে? শুনছি এখানে নাকি তোমার ডিমান্ডে অনেক বেশি। এক রাতের জন্য কত হাজার চাও বলো? অনেক কষ্টে ঠিকানা খোঁজ বের করেছি। যা শুনছি তার থেকেও তুমি বেশি সেক্সি। আমার তোমাকেই লাগবে। বাজে কথা বলবেন না একদম। আমি একজনের বউ, চলে যান বলছি, না হলে চর একটাও বাহিরে পড়বে না, বলে দিলাম। কার বউ? তুমি তো বেশ্যা। আমি জানি, ঢং করিস না বুঝলি? আচ্ছা যা, 10,000 টাকা দেবো এখন শুইতে। আরিয়া আর দেরি করে না, ঠাস করে চর বসিয়ে দেয় মোর্শেদের গালে। মোর্শেদ নির্লজ্জের মতো করে হাসল। আরিয়ার মুখের সামনে দরজা আটকাতে যাবে তার আগেই মোর্শেদ আরিয়ার হাত ধরল, এক টানে ওড়না খুলে ফেলল। আরিয়া বুঝতে পারে কেউ একজন আসছে এদিকে। লোকটাও বুঝতে পারে। মোর্শেদ তখনই বলে, আরে বললাম তো আমার কাছে এত টাকা নেই, আমি আর বাড়ি দিতে পারবো না। আমাকে ছাড়ে। এত টাকা দিতে চাইছি, তারপরেও আপনি কেন বেশি টাকা দাবি করছেন? দেখুন আমি আর টাকা দিতে পারবো না। মাত্র 2 ঘন্টার জন্য 20,000 টাকা কোনো মানে হয়? এই যে ভাই দেখেন, বাজারের বেশ্যা। আমি এর আগেও ওর সাথে শুয়েছি, তখন মা টাকা কম রাখতো, মানে রেট কম ছিল। এখন পল্লী ছেড়ে আলাদা আলাদা থাকছে বলে রেট বেশি চাচ্ছে। এই শোন, গেলাম, আবার আসবো। এবার কম নিবি, অনেক মজা পাইছি। তোর বুকের তিলটা কি সুন্দর রে। আসি। আরিয়ার হাত ধরে রেখেছিল লোকটা। মোর্শেদ লোকটা আমানকে দেখে কথাগুলো জোরে বলতে থাকে। আমান লোকটার কথাগুলো শুনতে থাকে। তখনই লোকটা আরিয়ার হাত ছেড়ে দেয়। আমান রেগে যায়। লোকটা এই ফাঁকে দ্রুত সেখান থেকে পালায়। আমান আরিয়ার দিকে তাকায়। আরিয়ার গায়ে ওড়না নেই। আমান আরিয়ার ওড়নার দিকে তাকায়। ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে ওড়না। আমানের দৃষ্টির মানে বুঝতে পারে আরিয়া। আমান ভাবে আরিয়া লোকটাকে বাড়িতে ডেকেছে। আমান ভিতরে আসে। তারপর